আমরা অপারেশনস ম্যানেজমেন্টের সেশন 4 স্টার্ট করতেছি। ওকে, এই সেশনের ভিতরে ক্যাপাসিটি প্ল্যানিং থাকবে, স্কেডিউলিং থাকবে, লাইন ব্যালেন্সিং থাকবে, লেআউট প্ল্যানিং থাকবে, আরো কিছু টপিক থাকবে। ক্যাপাসিটি প্ল্যানিং বলতে আমরা আমাদের ফ্যাক্টরিতে ক্যাপাসিটি ওয়ার্ডটাকে অনেক বেশি ইউজ করি। যে আমার ফ্লোরের ক্যাপাসিটি এত, আমার ফ্যাক্টরির ক্যাপাসিটি এত, বা আমি এই অর্ডারটা এর ভিতরে ডেলিভারি দিতে পারবো না, আমার ক্যাপাসিটি নাই, আমার লাইন নাই, এই যে কথাগুলো বলি। তো ক্যাপাসিটি বলতে আমরা একটা আপার লিমিট বা একটা সিলিং বোঝাই, যে কতটুকু লোড একটা লাইন বা একটা ফ্যাক্টরি বা একটা মেশিন ম্যাক্সিমাম হ্যান্ডেল করতে পারে, ওইটাকেই বলে তার ক্যাপাসিটি। তো ক্যাপাসিটিটাকে বোঝার জন্য দুই ধরনের ক্যাপাসিটির টার্ম আছে। একটাকে বলা হয় ডিজাইন ক্যাপাসিটি, আর একটাকে বলা হয় ইফেক্টিভ ক্যাপাসিটি। সাপোজ কোন একটা গার্মেন্টস ফ্লোরের মধ্যে, সুইং ফ্লোরের মধ্যে 20টা লাইন আছে। তো 20টা লাইনের মধ্যে বা 10টা লাইনের মধ্যে সবগুলোতে কিন্তু ক্রিটিক্যাল অর্ডার চলে না, আবার সবগুলোতে বেসিক আইটেম চলবে এরকমও না। কিন্তু যদি সবগুলা, একটা ফ্যাক্টরির সাপোজ 8টা ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরে 10টা করে লাইন আছে, তাহলে টোটাল 80টা লাইন। তাহলে 80টা লাইনে যদি সবগুলোতে বেসিক আইটেম চলে, তাহলে ওই দিনের প্রোডাকশন কি ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়া যাবে। এর চাইতে ওয়ার্কাররাও এফিসিয়েন্ট ভাবে কাজ করতেছে, তো এর চাইতে আর বেশি প্রোডাকশন পাওয়া সম্ভব না, কারণ সবসময় তো আর বেসিক অর্ডার চলবে না। তাহলে এই ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি যেটা হইতে পারে, এটাকে বলা হয় ডিজাইন ক্যাপাসিটি। আর ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে এভারেজ ধরে, যে কখনো বেসিক, কখনো ক্রিটিক্যাল, কখনো মিডিয়াম ক্রিটিক্যাল, এরকম ধরে এভারেজ করে যে ক্যাপাসিটিটাকে ক্যালকুলেট করা হয়, ওইটাকে বলা হয় ইফেক্টিভ ক্যাপাসিটি। এই দুইটা ক্যাপাসিটি আরো দুইটা টার্মের জন্য লাগে, একটাকে আমরা বলি ইফিসিয়েন্সি, একটা বলি ইউটিলাইজেশন। ইফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই ইফেক্টিভ ক্যাপাসিটি, মানে পার্টিকুলার কোনো একটা ডেতে প্রোডাকশন কতটুকু হইলো, আর ইফেক্টিভ ক্যাপাসিটি মানে এভারেজ ক্যাপাসিটি দ্বারা ডিভাইড করলে আমরা ইফিসিয়েন্সি পাই। আর ইউটিলাইজেশন হচ্ছে যে অ্যাকচুয়াল আউটপুটকে আমরা ডিজাইন ক্যাপাসিটি, মানে যে ক্যাপাসিটিটা বেসিক স্টাইল ধরলে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা হইতে পারে, ওই ডিজাইন ক্যাপাসিটি দ্বারা যখন ডিভাইড করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে ইউটিলাইজেশন। কোন একটা ফ্লোরের ডিজাইন ক্যাপাসিটি বা কোন একটা অর্গানাইজেশনের ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 40 ট্রাকস পার ডে, ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি 50, ইফেক্টিভ ক্যাপাসিটি 40, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 36। তাহলে ইফিসিয়েন্সি হবে অ্যাকচুয়াল আউটপুট 36 ডিভাইডেড বাই ইফিসিয়েন্সির ক্ষেত্রে ইফেক্টিভ ক্যাপাসিটি দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে 36 ডিভাইডেড বাই হচ্ছে 40। আর ইউটিলাইজেশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল আউটপুটকে ডিজাইন ক্যাপাসিটি দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে ইফিসিয়েন্সি হচ্ছে 90% আর ইউটিলাইজেশন হচ্ছে 72%। তাহলে এই ফর্মুলা অনুযায়ী ইউটিলাইজেশন সব সময় ইফিসিয়েন্সির চাইতে কম হবে, ইফিসিয়েন্সির চাইতে ইউটিলাইজেশন কম হবে। আর এটা হচ্ছে আমরা কোন একটা পার্টিকুলার অর্ডার করার জন্য একটা লাইন চালাবো নাকি দুইটা লাইন চালাবো, কতগুলো লাইন চালাইতে হবে, এটার জন্য ক্যালকুলেশন করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু নোট ডাউন করে রাখলে ভালো হবে। NR equal to summation of I equal to 1 to K PI DI divided by T. ANR হচ্ছে নাম্বার অফ রিকোয়ার্ড মেশিন বা নাম্বার অফ রিকোয়ার্ড লাইন, PI হচ্ছে প্রসেসিং টাইম, DI হচ্ছে ডিমান্ড, আর T হচ্ছে প্রসেসিং টাইম অ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল টাইম কতটুকু আছে। তাহলে এই প্রবলেমটাকে যদি দেখি, তিনটা অর্ডার আছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3, তিনটা অর্ডারের জন্য
সাপোজ অর্ডার 1 এর অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 400, অর্ডার 2 এর 300, অর্ডার 3 এর হচ্ছে 700। স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম হচ্ছে 5 ঘন্টা এক ইউনিটের জন্য। তাহলে 400 ইউনিটের জন্য 5 ঘন্টা করে 2000 ঘন্টা লাগবে। অর্ডার 2 এর জন্য 2400 ঘন্টা লাগবে, অর্ডার 3 এর জন্য 1400 ঘন্টা লাগবে। টোটাল ঘন্টা লাগবে হচ্ছে প্রসেসিং টাইম বা অপারেশন টাইম লাগবে 5800 ঘন্টা। এখন তাহলে অ্যাভেলেবেল টাইম কত? অ্যাভেলেবেল টাইম হচ্ছে 250 দিন অপারেট করবে ইয়ারে, 8 ঘন্টা করে শিফট, এক শিফটে চলবে। তাহলে অ্যাভেলেবেল টাইম হচ্ছে 250 দিন, প্রতিদিন 8 ঘন্টা। 250 × 8, এটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম। তাহলে রিকোয়ার্ড টাইম হচ্ছে 5800 আর অ্যাভেলেবেল টাইম হচ্ছে 250 × 8। তাহলে 5800 কে যদি আমরা 2000 দ্বারা ডিভাইড করি, 250 × 8 হচ্ছে 2000। তাহলে 5800 কে 2000 দ্বারা ডিভাইড করলে 2.9। তাহলে এটাকে যদি রাউন্ড আপ করা হয় 3 মেশিন। তাহলে এই তিনটা অর্ডারকে যদি 8 ঘন্টা শিফট চলে 250 দিন, তাহলে আমাকে এই তিনটা অর্ডার 3টা মেশিন বা 3টা লাইনে আমাকে করতে হবে। কস্ট ভলিউম অল্টারনেটিভ। আমরা জানি যে আমাদের টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এফসি প্লাস ভেরিয়েবল কস্ট। যে কোনো অপারেশনের জন্য কিছু ফিক্সড কস্ট থাকে, কিছু ভেরিয়েবল কস্ট থাকে। একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট এটা হচ্ছে ইউ, পার ইউনিটের ভেরিয়েবল কস্ট, যেটাকে আমরা মার্জিনাল কস্ট বলি। পার ইউনিটের ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট ইউ। তাহলে যদি কিউ ইউনিট থাকে, তাহলে কিউ ইউনিটের ভেরিয়েবল কস্ট কত হবে? জাস্ট ঐকিক নিয়ম আর কি, এক ইউনিটের ইউ, কিউ ইউনিটের কিউ ইউ। সিমিলার ভাবে একটা প্রোডাক্ট যদি সেল করা হয়, তার রেভিনিউ বা সেলিং প্রাইস যদি আর হয়, তাহলে কিউটা প্রোডাক্ট যদি সেল করা হয়, তাহলে তার রেভিনিউ হবে কিউ ইনটু আর, ঐকিক নিয়ম অনুযায়ী। তাহলে টোটাল রেভিনিউ বা টোটাল ইনকামের ভিতরে কি থাকবে? টোটাল কস্ট থাকবে, কস্টের সাথে একটা প্রফিট থাকবে। আর কস্ট আবার দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। তাহলে যদি আমরা এইভাবে লিখি, প্রফিট হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট বাদ দেওয়া হয়, এই ডিফারেন্সটাকে আমরা বলতে পারি প্রফিট। টোটাল রেভিনিউটাকে বলতেছিলাম কোয়ান্টিটি ইনটু রেভিনিউ প্রাইস বা সেলিং প্রাইস, মাইনাস টোটাল কস্টকে আমরা বলতে পারি ফিক্সড কস্ট, প্লাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ছিল কোয়ান্টিটি ইনটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এখান থেকে যদি কিউ কমন নেওয়া হয়, আর মাইনাস ইউ মাইনাস এফসি, তাহলে প্রফিট প্লাস ফিক্সড কস্ট ইকুয়াল টু কিউ ইনটু আর মাইনাস ইউ। তাহলে কিউ হবে প্রফিট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আর মাইনাস ইউ। এটা হচ্ছে ফর্মুলা। কিভাবে ডেরিভেশন আসছে ইম্পর্টেন্ট না, ফর্মুলাটা জানা থাকলেই হবে। আমরা ব্রেক ইভেন পয়েন্টকে যখন কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো প্রফিটও থাকবে না, কোনো লসও থাকবে না, এই পয়েন্টটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। তাহলে ব্রেক ইভেনের ক্ষেত্রে নাইদার প্রফিট নাইদার লস নর লস, সেক্ষেত্রে প্রফিটটা জিরো। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে কোয়ান্টিটি হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আর মাইনাস ইউ। আর হচ্ছে রেভিনিউ প্রাইস পার ইউনিট, মাইনাস ইউ হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা মার্জিনাল কস্ট পার ইউনিট। এখন আমরা একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে কোন একটা ফার্মের ম্যানেজার সে ডিসিশন নিবে যে সে এটা প্রডিউস করবে নাকি মেক করবে নাকি কারো কাছ থেকে কিনে এনে সেল করবে। যদি সে ভেন্ডিং মেশিন মানে প্রোডাকশনের জন্য যে মেশিন লাগবে সেই মেশিনটা যদি লিজ নেয়, তাহলে তার লিজ কস্ট হচ্ছে $150,000 আর কি। আর বাকি মেক করার ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট হবে $60 পার ইউনিট। বাই করার ক্ষেত্রে তো আর মেশিন লাগবে না, সেক্ষেত্রে যদি কিনে এনে সেল করে তাহলে কেনার জন্য কস্টিং হবে $80। তাহলে একটা হচ্ছে মেক করার ক্ষেত্রে মেশিন লাগবে যেহেতু প্রডিউস করবে, মেশিনের লিজ কস্ট হচ্ছে 1,50,000। আর প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট বা ম্যাটেরিয়ালস কস্ট, ওভারহেড কস্ট এগুলো মিলে হচ্ছে $60। আর বাই করে এনলে মেশিন লাগবে না, সেক্ষেত্রে পার ইউনিটের কস্টিং হবে $80। এখন কোশ্চেন হচ্ছে যে মেক করা উচিত নাকি বাই করা উচিত। আপনারা টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এই ফর্মুলা ধরে মেক করার জন্য টোটাল কস্ট আর বাই করার জন্য টোটাল কস্ট, এটাকে একটু ক্যালকুলেট করেন। $8,70,000 মেকিং কস্ট হচ্ছে ফিক্সড কস্ট লাগবে হচ্ছে 1,50,000 প্লাস কোয়ান্টিটি হচ্ছে 12,000
কিন্তু পার ইউনিটের কস্টিং হচ্ছে $60, তাহলে টোটাল লাগতেছে হচ্ছে 8,70,000। 8,70,000 বাইং 8,70,000 বাইং কস্ট হচ্ছে ফিক্সড কস্ট লাগবে না, আর 12,000 কোয়ান্টিটি ইনটু হচ্ছে $80 $80 করে, $80 তাহলে লাগবে হচ্ছে 9 × 8 = 96,000। 9,60,000 তাহলে মেকিং কস্ট হচ্ছে 8,70,000, বাইং কস্ট হচ্ছে 9,60,000। তাহলে কোনটা বেশি? বাইং কস্ট বেশি, 90,000 তাহলে আমরা মেক করব। 90,000 যারা তাহলে বাই লিখছেন বুঝতে পারছেন আপনারা? অনেকে চ্যাট বক্সে জি বাই স্যার। দেখেন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে কোনো একটা অর্ডার বলা আছে যে এই অর্ডারের জন্য পার ইউনিটের ভেরিয়েবল কস্ট বলা আছে 10 টাকা, আর রেভিনিউ প্রাইস বা সেলিং প্রাইস বলা আছে 40 টাকা। ডিমান্ডটা হচ্ছে 580 থেকে 660। এটাকে একটু এক্সপ্লেন করি। আমাদের বায়াররা যখন কোনো অর্ডার দেয়, তখন ধরেন যে অর্ডার দেয় যদি রিজেকশনের পার্সেন্টেজ বেশি হয়, সাপোজ অর্ডার কোয়ান্টিটি 5,000, তাহলে কোনো কারণে আপনি যদি 4,950 পিস প্রডিউস করতে পারছেন, বাকিগুলো রিজেকশনে চলে গেছে, আপনার একটু কম আছে, তো বায়ার হয়তো এটাকে একসেপ্ট করে নিতে পারে। আবার ভালো প্রোডাক্ট আছে, 5,000-এর পরিবর্তে আপনার একটু বেশি প্রোডাকশন মানে ভালো ডেলিভারি করার মতো আছে, ধরেন 5,050 পিস, তো বায়ারের সাথে এরকম এগ্রিমেন্ট থাকে অনেক বায়ারের সাথে যে এত পার্সেন্ট কম বেশি হলে সে এই কোয়ান্টিটিটাকে একসেপ্ট করবে। তো এখানে ওইরকম একটা রেঞ্জ বলা আছে যে ডিমান্ড বলা আছে 580 থেকে 660, তার মানে মিনিমাম তাকে 580 ডেলিভারি করতেই হবে, আর ম্যাক্সিমাম সে 660 নিবে। 660-এর বেশি দিলে সে ওইটার জন্য পেমেন্ট করবে না, আর 580-র কম দিলে সেই অর্ডারটা সে ক্যান্সেল করে দিবে। মানে 580 তার মিনিমাম রিকোয়ারমেন্ট, 580 তাকে মিনিমাম দিতে হবে, আর ম্যাক্সিমাম দেওয়া যাবে 660। তার মানে আপনি 580 থেকে 660 এই কোয়ান্টিটির মধ্যে যে কোনো কোয়ান্টিটি আপনি চাইলে প্রডিউস করতে পারেন। এখন এই অর্ডারের জন্য যদি একটা মেশিন ইউজ করেন, তাহলে ওই মেশিন রিলেটেড ফিক্সড কস্ট হচ্ছে 9,600, আর একটা মেশিন বা একটা লাইন চালাইলে তাহলে তার ক্যাপাসিটি হচ্ছে 300। দুইটা মেশিন যদি কিনেন বা দুইটা মেশিন যদি ইউজ করেন, তাহলে ফিক্সড কস্টের ভিতরে 9,600 গুণ 2 18,200 হওয়ার কথা ছিল, 19,200 হওয়ার কথা ছিল, কিন্তু বলছে যে না, যদি দুইটা মেশিন ইউজ করা হয় তাহলে ফিক্সড কস্ট একটু কমে আসবে 15,000, তাহলে ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে 300 গুণ 2 600। যদি তিনটা মেশিন ইউজ করা হয় তাহলে ফিক্সড কস্টটা 27,000 হবে না, বরং আরো কমে আসবে 20,000 ফিক্সড কস্ট, আর ক্যাপাসিটি হয়ে যাবে 900। এখন কোশ্চেন হচ্ছে এই পার্টিকুলার অর্ডারের জন্য আমরা কয়টা মেশিন ইউজ করব? একটা মেশিন, দুইটা মেশিন, নাকি তিনটা মেশিন? তার অবশ্যই 3টা বেশি মেশিন ইউজ করব, তার কারণ প্রোডাকশনটা বাড়বে অনেক বেশি। এখানে 2টা মেশিন ইউজ করব আমরা। 2টা স্যার। 2টা স্যার। এখানে দেখেন আপনাদের অ্যানসার বলার সুবিধার্থে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন। দুইটা মেশিন ইউজ করলে আমার ডিমান্ড ইউজ করলে ছাড়া আমার মেশিন ইউজ হবে। দেখেন ব্রেক ইভেন ডিমান্ড লাভ হচ্ছে। একটা মেশিন যদি ইউজ করেন তার ফিক্সড কস্ট 9,600, আর ইউ তো 40 আর 10, এটা ইউজ করলে হচ্ছে 320। দুইটা মেশিন ইউজ করলে 500 ইউনিট ব্রেক ইভেন, তিনটা মেশিন ইউজ করলে 666। এখন আপনারা যারা আছেন এদের ভিতরে বলেন 27 জনের মধ্যে যারা একটা মেশিন ইউজ করব এরকম আছেন, এইটার সাথে এগ্রি করেন যে একটা মেশিন ইউজ করতে হবে, এরকম এগ্রি করেন, এরকম কেউ আছেন? হ্যাঁ স্যার। এরকম কেউ নাই? আচ্ছা, তিনটা মেশিন ইউজ করতে হবে এরকম আছেন? আমি নাই স্যার। আমি নাই স্যার। তিনটা মেশিন ইউজ করতে হবে এরকম যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন তো দেখি তাহলে কয়জন হয়। তিনটা মেশিন ইউজ করতে হবে, তিনটা মেশিন ইউজ করতে হবে, তারা একটু হ্যান্ড রেজ করেন দেখি কয়জন হয়। স্যার এখানে আসলে লিড টাইম লাগবে কিনা, লিড টাইম প্রসেস লাগবে না নাকি? যে হ্যান্ড রেজ করছেন আপনি একটু বলেন যে তিনটা মেশিন কেন ইউজ করব?
স্যার আমাদের এখানে টোটাল ডিমান্ডটা হলো 80 থেকে 660। তো আমি 3টা মেশিন ইউজ করলে সেক্ষেত্রে আমার 660 ইজ মোর ক্লোজ বাই টুয়ার্ড ডিমান্ড। 666 ইউনিট আমি পাবো 3টা মেশিন ইউজ করলে। আমি ইচ্ছা করলে এখানে আমি বলছি তাহলে, ধরেন একটা মেশিন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমার ক্যাপাসিটি হচ্ছে 300, তাহলে একটা মেশিন থেকে 300 পিস প্রোডাকশন করা যাবে, কিন্তু ব্রেক ইভেন হচ্ছে 320, তাহলে ব্রেক ইভেন আগ পর্যন্ত তো লস থাকবে। তার মানে আমি একটা মেশিন ইউজ করলে আমার কখনোই প্রফিট থাকবে না। যদি আমরা 3টা মেশিন ইউজ করি, দেখেন ব্রেক ইভেন হচ্ছে 666, 3টা মেশিন আমার ক্যাপাসিটি ফিল আপ হচ্ছে 900 পিস প্রোডাকশন করা যাবে, কিন্তু কাস্টমার বা বায়ার তো আমাকে পেমেন্ট করবে ম্যাক্সিমাম 660 ইউনিটের জন্য। তাহলে ব্রেক ইভেনের জন্য যে পেমেন্ট দরকার 666 ইউনিট, সেই পেমেন্টটা তো আমি পাবো না। তার মানে এখানেও আমার ইনভেস্টমেন্টের পরিমাণ বেশি থাকবে, আমার ইনকাম কম থাকতেছে। যদি 2টা মেশিন ইউজ করি, তাহলে 2টা মেশিন ইউজ করলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 600, তাহলে আমি 600 পিস পর্যন্ত প্রোডাকশন করতে পারবো। 500 পিস আমার ব্রেক ইভেনে পৌঁছাবে, তাহলে 500 পিস পর্যন্ত প্রোডাকশন করলেই আমার যতটুকু কস্টিং বা যতটুকু ইনভেস্টমেন্ট ততটুকু আমার রেভিনিউ। বাকি 100 ইউনিটের জন্য আমার রেভিনিউ এক্সট্রা বা প্রফিট থেকে যাবে। যেহেতু 2টা মেশিন ইউজ করলে প্রফিট থেকে যাচ্ছে, আমি তাহলে 600 পিস ডেলিভারি দিব, 500 পিসের সাথে আমার ইনভেস্টমেন্টটা ইকুয়াল হয়ে যাবে, বাকি 100 পিসের রেভিনিউ প্রাইস মানে 100 × 40, এইটা আমার প্রফিট হিসাবে থাকবে, 4000 হচ্ছে প্রফিট হিসাবে থাকবে। পে ব্যাক পিরিয়ড, কোন একটা ইনভেস্টমেন্ট করার পরে যতদিন পরে আমাদের ওই ইনভেস্টমেন্টটা আমি রিটার্ন ব্যাক পাবো, এই টাইমটাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড। সাপোজ কেউ যদি 2 কোটি টাকা ইনভেস্ট করে, সাপোজ সে যে প্রোডাকশন করে তার 6 মাস পরে 2 কোটি টাকা উঠে আসবে, তাহলে 6 মাস টাইমটাকে আমরা পে ব্যাক পিরিয়ড বলি। নেট প্রেজেন্ট ভ্যালু, কোন একটা পার্টিকুলার টাইমে সে যত ইনভেস্টমেন্ট করছে আর তার যত রেভিনিউ, এই দুইটা ডিফারেন্সটাকে বলে নেট প্রেজেন্ট ভ্যালু। ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রথমে একটা পে ব্যাক পিরিয়ড এক্সপেক্ট করতে হবে যে আমি সাপোজ আমার ইনভেস্টমেন্টটা আমি 1 বছরে বা 2 বছরে আমি আমার ইনভেস্টমেন্টটাকে ফেরত নিয়ে আসতে চাই, তাহলে আমার কত পার্সেন্ট বা কত পার্সেন্টেজ রেটে বা কত ইন্টারেস্ট রেটে কত প্রফিট করলে আমার ইনভেস্টমেন্টটা ওই নির্দিষ্ট টাইমে উঠে আসবে, সেটাকেই বলা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ফ্যাসিলিটি লোকেশন, ফ্যাসিলিটি লোকেশনে অনেকগুলো মেথড আছে। ফ্যাসিলিটি লোকেশন হচ্ছে যে আমাদের কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা অফিস, কোনো একটা অর্গানাইজেশন কোথায় এস্টাবলিশ করলে আমার লোকেশনটা সবচেয়ে ভালো হবে বা সবচাইতে আমার বেশি কস্টিংটা কম হবে, এই যে ক্যালকুলেশন, সেটাকে বলা হয় ফ্যাসিলিটি লেআউট, ফ্যাসিলিটি লোকেশন। প্রথম যে মেথডটা, এই মেথডটাকে বলা হয় ফ্যাক্টর রেটিং মেথড। উপরের যে টেবিলটা দেখতে পাচ্ছেন, টেবিল 1, সিরিয়াল নাম্বার 1, ফ্যাসিলিটি ইউটিলাইজেশন, মানে কয়েকটা লোকেশন ফ্যাক্টর, ফ্যাসিলিটি ইউটিলাইজেশন, টোটাল পেশেন্ট পার মান্থ, এভারেজ টাইম পার ইমার্জেন্সি ট্রিপ, ল্যান্ড, কনস্ট্রাকশন কস্ট, এমপ্লয়ি প্রিফারেন্স, এগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোকে একটা রেটিং করা হবে ডিফারেন্ট স্কেলে। এখানে ফ্যাসিলিটি ইউটিলাইজেশনকে দেওয়া হচ্ছে 8, ইমার্জেন্সি ট্রিপকে দেওয়া হচ্ছে 6, মানে কোনটার ইম্পর্টেন্স কত, এইভাবে করে একটা রেটিং দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে সাপোজ এখানে একটা 2টা হসপিটালের কথা বলা হইতেছে, যে 2টা হসপিটাল মানে কোন একটা হসপিটাল 2টা লোকেশনে হইতে পারে, একটা হচ্ছে লোকেশন 1, লোকেশন 2। তো লোকেশন 1 এ যদি হয় তাহলে ফ্যাসিলিটি কতটুকু ইউটিলাইজ হবে সেটা হচ্ছে 3, টোটাল পেশেন্ট কেমন হবে সেটা হচ্ছে, এই রেটিং গুলো দেওয়া হচ্ছে 1 থেকে 5 এর রেসপেক্টে। এখন ফ্যাক্টর রেটিং মেথড অনুযায়ী ফ্যাক্টর রেটিং ইনটু হচ্ছে রেটিং, দুইটাকে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ফ্যাক্টর রেটিং। তাহলে দেখেন লোকেশন 1 এর জন্য কি হবে, ফ্যাক্টর রেটিং হচ্ছে 8 আর তার রেটিং হচ্ছে 3, তাহলে 8 × 3 হচ্ছে 24। সিমিলার সেকেন্ড টেবিলে খেয়াল করেন, টোটাল পেশেন্ট পার মান্থের জন্য রেটিং হচ্ছে 5, ফ্যাক্টর রেটিং হচ্ছে 5 আর রেটিং হচ্ছে 4, তাহলে 5 × 4 হচ্ছে 20।
Similarly 6 into 4 24, 5 3 into 1 3, 5 into 5 25, টোটাল অ্যাড করলে হচ্ছে 96। লোকেশন 2 এর জন্য যদি হয় সেক্ষেত্রে রেটিং গুলা 5 3 5 2 3, তাহলে ফ্যাক্টর রেটিং 8 আর রেটিং হচ্ছে 5, গুণ করলে পাওয়া যাচ্ছে 40। ফ্যাক্টর রেটিং 5, লোকেশন 2 এর রেটিং 3, তাহলে 5 into 3 15, এভাবে করে টোটাল যোগ করলে পাওয়া যাচ্ছে 106। যার রেটিং ইনটু ফ্যাক্টরি রেটিং বেশি হবে ওইটাই আমরা প্রিফার করব আমার ফ্যাক্টরি বা অফিসটাকে লোকেশন ওইখানে দেওয়ার জন্য। এখন এই মেথডের একটা প্রবলেম থাকবে, প্রবলেমটা হচ্ছে যে সাপোজ এখানে সেকেন্ড যে মেথডটা ওয়েটেড ফ্যাক্টর রেটিং মেথড, আগের মেথডে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে ওই যে ফ্যাক্টর রেটিং যেটা ওইটা কোনো স্ট্যান্ডার্ড ছিল না, চাইলে আমি কোনোটাকে সবগুলোকে 2 3 4 5 দিচ্ছি আর একটাকে 20 দিয়ে ফেলতেছি, তো যেটাকে 20 দিব তো ওইটাতে যে ভালো করবে সেই ভালো করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু ওয়েটেড ফ্যাক্টর রেটিং এ আমি টোটাল 100% করে দিব ওয়েট গুলা বা ফ্যাক্টর রেটিংটাকে, তাহলে টোটাল যেহেতু 100% চাইলেও কোনোটাকে বেশি কোনোটাকে কম দেওয়া যাবে না, 100 এর ভিতরেই সবগুলোকে ডিভাইড করতে হবে। তাহলে দেখেন এখানে 5টাকে 3 25 75 আর 15 90 আর 10 100, তাহলে ওয়েট হচ্ছে 100। এখন লোকেশন 1 এর রেটিং দেওয়া হয়েছে, লোকেশন 2 এর রেটিং দেওয়া হচ্ছে। এখন যদি মাল্টিপ্লাই করা হয় 25 গুণ 3 25 গুণ 4 25 3 15 1 10 5, লোকেশন 2 এর জন্য 25 গুণ 5 25 গুণ 3 25 3 15 2 10 3, এভাবে করে যার রেটিং বেশি আসবে সেই লোকেশনটাকে আমরা সিলেক্ট করব। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের অফিসের ভিতরে এই যে ডান পাশের যে ফিগারটা আছে 3 1 6 2 4 5, 3 মানে হচ্ছে ইনস্টিটিউশন বা কোনো একটা অফিস রুম, 6 মানে হচ্ছে ইন্টারনাল অডিট যেখানে অফিস করে অডিটের রুম, 4 মানে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের রুম, 1 হচ্ছে অ্যাডমিনের রুম, 2 হচ্ছে ধরেন ওয়েলফেয়ারের রুম, 5 হচ্ছে এডুকেশন বা ট্রেনিং রুম। এরকম কারেন্ট ব্লক প্ল্যান মানে এখন হচ্ছে এভাবে আছে, 3 এর পাশে 6 আছে, 6 এর পাশে 4 আছে, 4 এর নিচে 5 আছে, বা এভাবে করে একটা শেপের মধ্যে আছে। টোটাল এই একটা রুমের বা এই অফিসের এরিয়া হচ্ছে 150 ফিট ডিভাইডেড বাই 100 মানে ইনটু 100 ফিট। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে যে ক্লোজনেস ম্যাট্রিক্স বলে যে কোন ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টের ইন্টারঅ্যাকশন বেশি হয়। তাহলে অ্যাডমিনের সাথে অ্যাডমিনের তো ইন্টারঅ্যাকশন তো সবচেয়ে বেশি, ওইটা তো আর মুভমেন্ট নাই। অ্যাডমিনের সাথে টু মানে হচ্ছে সোশ্যাল সার্ভিস, অ্যাডমিনের সাথে সোশ্যাল সার্ভিসের কতটুকু রিলেশন আছে, বা 3 হচ্ছে ইনস্টিটিউশন বা 4 হচ্ছে অ্যাকাউন্টিং, মানে প্রত্যেকটার সাথে অ্যাডমিনের সাথে কত ফ্রিকোয়েন্টলি এদের ইন্টারঅ্যাকশন হয়। 1 এর সাথে 2 এর ইন্টারঅ্যাকশন হয় 3 টাইমস, 1 এর সাথে 3 এর ইন্টারঅ্যাকশন হয় 6 টাইমস, 1 এর সাথে 5 এর ইন্টারঅ্যাকশন হয় 6 টাইমস, 1 এর সাথে 6 এর ইন্টারঅ্যাকশন হয় 10 টাইমস। সিমিলারলি ভাবে 2 এর সাথে 3 এর 8, 2 এর সাথে 4 এর হচ্ছে 1, 2 এর সাথে 5 এর হচ্ছে 1। এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ক্লোজনেস ম্যাট্রিক্স, মানে কার সাথে কার কাজের পরিমাণ বেশি। তো এই ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা, এটা দেখেন টোটাল নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ভ্যালু 10, তার মানে 1 আর 6 এর ভিতরে ইন্টারঅ্যাকশন সবচেয়ে বেশি। এরপরের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9, তার মানে 9 দেখেন 3 এর সাথে 5, 3 এর সাথে 5 এরও ইন্টারঅ্যাকশন বেশি। এরপরের যে ভ্যালু সেটা হচ্ছে 1 এর সাথে 2 এর সাথে 3। তাহলে এই অনুযায়ী যেহেতু 1 আর 6 সবচেয়ে বেশি ইন্টারঅ্যাকশন, তাদেরকে কাছাকাছি রাখলে ভালো, তাহলে 1 আর 6 কে সবচেয়ে কাছাকাছি রাখবো, এরপরে রাখবো হচ্ছে 3 আর 5 কে কাছাকাছি রাখবো, এরপরে 2 আর 3 কে কাছাকাছি রাখবো। এখন কারেন্ট প্ল্যানে দেখেন উপরের বাম পাশের যে ফিগারটা আছে 1 আর 6 কিন্তু কাছাকাছি নাই, মানে পাশাপাশি নাই, আবার হচ্ছে 2 আর 3 তাও পাশাপাশি নাই, আবার 3 আর 5 এটাও তো দূরেই আছে। তাহলে কারেন্ট যে মেথড আছে এই মেথডে দেখা যাবে যে অনেক বেশি ডিসটেন্স মুভমেন্ট করতে হবে, আর ডিসটেন্স মুভমেন্ট করা মানে এটা একটা কস্টিং, ম্যাটেরিয়াল মুভমেন্ট করা হোক মানুষের মুভমেন্ট করা হোক, এটা একটা কস্টিং। এখন যেটা করব যে
ওই অনুযায়ী ছিল 1 আর 6 কাছাকাছি রাখবো, তাহলে 1 আর 6 কে কাছাকাছি রাখলাম। এরপরে ছিল 3 আর 5 কাছাকাছি রাখবো, আরেকটা ছিল 2 আর 3 পাশাপাশি রাখবো, বাকি একটাই থাকে সেটা হচ্ছে 4 কে জায়গা দিলাম। এটা আপনারা যদি চিন্তা করেন, এই যে উপরে বাম পাশে দেখেন আগের লেআউটটা আছে, আর হচ্ছে এই যে এখন নতুন একটা প্রপোজাল দেওয়া হলো, একটু ডিফারেন্ট হলো আর কি, যাতে যাদের ক্লোজনেস বেশি বা যাদের ইন্টারাকশন বেশি তাদেরকে পাশাপাশি রাখা হচ্ছে। 1 আর 6 পাশাপাশি, 2 3 পাশাপাশি, 3 5 পাশাপাশি। জি শিবলি, আপনার প্রশ্ন বলেন। স্যার আসলে আমি এখানে যে মানগুলো ইউজ করছি, যা কোন মানটা? কোন মানগুলা? এই টেবিলের মানগুলা? জি শিবলি বলেন। আচ্ছা দেখেন, আমার মনে হয় এটা গুরুত্বের উপরে মানগুলা ধরা হয়, ফ্যাক্টরি যে এটা আমার মনে হচ্ছে যে লেআউট করা হয় গুরুত্বের উপরে নির্ভর করে। একদিনে হয়তো হিসাব করতে পারে যে এই 1 এর সাথে 6 নম্বরের টোটাল একটা দিনে 10 বার কাজ করতে হয়, অথবা 5 বার কাজ করতে হয়, কোন ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টের একদিনে কতবার কাজ করতে হয়, এইভাবে হয়তো কাউন্ট করছে। জি শোনা যাচ্ছে এখন? জি শিবলি প্রশ্ন করেছিলেন। আসলে স্যার আমরা এখানে যে মান জি শিবলি শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। হ্যালো, আবার সেটা মান আমরা একের সাথে 2 এর রিলেশন হচ্ছে 3, 1 এর সাথে 2 এর রিলেশন 3, 1 এর সাথে 3 এর রিলেশন 6। তাহলে পরের স্লাইডটাতে আমরা দেখি, এই যে 1 এর সাথে 2 এর ক্লোজনেস হচ্ছে 3, 1 এর সাথে 3 এর ক্লোজনেস হচ্ছে 6। এভাবে করে সবগুলা ক্লোজনেস গুলাকে লেখা হচ্ছে সেকেন্ড কলামে। এরপর ডিসটেন্সটা দেখেন, একটা হচ্ছে কারেন্ট প্ল্যান বা কারেন্ট লেআউট অনুযায়ী, আর প্রপোজ আমরা যে করলাম যাদের ক্লোজনেস বেশি তাদেরকে কাছাকাছি দিলাম। তাহলে ডিসটেন্স গুলাকে ক্যালকুলেট করা হচ্ছে। ডিসটেন্স ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে, এই যে 6 এর সাথে 2 ডিসটেন্স হচ্ছে 1, 6 এর সাথে 3 ডিসটেন্স হচ্ছে 6 থেকে 2 এক ডিসটেন্স, আবার 2 থেকে 3 আরেক ডিসটেন্স। তাহলে 6 থেকে 3 এর ডিসটেন্স হবে 2, 6 থেকে 4 এর ডিসটেন্স হবে 2, 6 থেকে 2 এক ডিসটেন্স, 2 থেকে 4 এক ডিসটেন্স, তাহলে 6 থেকে 4 এর ডিসটেন্স 2, 6 থেকে 5 এর ডিসটেন্স হবে 6 থেকে 2 এক ডিসটেন্স, 2 থেকে 3 এক ডিসটেন্স, 3 থেকে 5 এক ডিসটেন্স, তাহলে 6 থেকে 5 এর ডিসটেন্স হচ্ছে 3। এভাবে করে ডিসটেন্স গুলোকে ক্যালকুলেট করা হচ্ছে। ডিসটেন্স ক্যালকুলেট করে প্রপোজ প্ল্যানের ভিতরে ওয়েট ইনটু ডিসটেন্স এভাবে আসছে 82, আর কারেন্ট যে লেআউট ছিল সেখানে আসতেছে 112। তাহলে যেখানে ওয়েটেড এন্ড ডিসটেন্স এটা কম আসবে ওইটাই ভালো। তাহলে কারেন্ট লেআউটের চাইতে প্রপোজ যে লেআউটটা, এই লেআউটটা আমরা ভালো। তো এইভাবে আপনারা এই প্রপোজ লেআউটের চাইতে আরো ভালো কোনো লেআউট আপনারা পাইতে পারেন। আরেকটা মেথড আছে, সেটাকে বলা হয় লোড ডিসটেন্স মেথড। এটাতে অনেক সময় কোঅর্ডিনেট দেওয়া থাকে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের জন্য পপুলেশন বা ইম্পর্টেন্স দেওয়া থাকতেছে। এখানে দেখেন যে এ থেকে জি পর্যন্ত 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এক্স ওয়াই কোঅর্ডিনেট। যে সাপোজ মানে অক্ষাংশ দ্রাঘিমাংশের মতো কোঅর্ডিনেট দেওয়া আছে 4.5 2.5 4.5 2.5 2.5। এর পপুলেশন মানে হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া আছে। তাহলে কি করা হবে দেখেন, দুইটা अवेलेबल লোকেশন, একটা লোকেশন হচ্ছে 5.5 4.5,
আরেকটা লোকেশন হচ্ছে 7 2। দুইটা নতুন দুইটা লোকেশনের কোঅর্ডিনেট দেওয়া আছে। এখন কি হচ্ছে, এ পয়েন্টের ক্ষেত্রে 2.5 4.5 আর লোকেশন 5.5 4.5 এর ডিসটেন্সটা কি হবে দেখেন। 2.5 থেকে 5.5 ডিসটেন্স হচ্ছে 3, 4.5 থেকে 4.5 ডিসটেন্স হচ্ছে 0। তাহলে এ পয়েন্ট থেকে লোকেশন 1 এর ডিসটেন্স হচ্ছে 3। পপুলেশন যেহেতু 2, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 6। বি পয়েন্টের জন্য দেখেন 2.5 হচ্ছে এর কোঅর্ডিনেট, লোকেশন 1 এর 5.5 4.5, তাহলে আড়াই থেকে 5.5 এর ডিফারেন্স হচ্ছে 3, আর আড়াই থেকে 4.5 এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে ডিসটেন্স হচ্ছে 5। পপুলেশন 5, তাহলে ডিসটেন্স আর পপুলেশন মাল্টিপ্লাই করলে 25। এভাবে করে যার লোড এন্ড ডিসটেন্সটা বেশি কম হবে তাকে আমরা সিলেক্ট করব। লাস্ট মেথড যেটা, এটাকে বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। আপনারা উপরের যে ফর্মুলা দুইটা cx আর cy, এটা আপনাদের স্ক্রিপ্টের আপনাদের খাতায় একটু তুলে রাখেন। cx equal to summation dix vi divided by summation vi, cy equal to summation diy vi divided by summation vi। এই প্রবলেমটার ক্ষেত্রে একটা রিয়েল লাইফ প্রবলেমের মতো, সাপোজ আপনার সাপ্লায়ার হচ্ছে যে কোনো একটা লোকেশন, মানে কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে আপনি র ম্যাটেরিয়ালস কিনবেন, আর আপনার বায়ার আছে 4টা ডিফারেন্ট জায়গায়, 4টা বায়ার আছে, অথবা 4টা ডিফারেন্ট জায়গায় আপনার 4টা শোরুম আছে যেখানে আপনি সেল করেন। তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যদি হিসাব করেন, সাপ্লায়ারের কাছ থেকে আপনার র ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে এবং ওই আউটলেট গুলো বা শোরুম গুলাতে আপনার ফিনিশড গুড পৌঁছায় দিতে হবে। তাহলে এখানে দেখেন প্ল্যান্ট মানে হচ্ছে সাপ্লায়ারের লোকেশন, তাহলে 325 75 এটা হচ্ছে সাপ্লায়ার কোঅর্ডিনেট, আর ডিস্ট্রিবিউটর এ বি সি ডি বা আউটলেট এ বি সি ডি যেখানে আপনাকে ফিনিশড গুড পৌঁছায় দিতে হবে। আর ডান পাশে যেটা 1500 450 350 এগুলো হচ্ছে এদের ক্যাপাসিটি। সাপ্লায়ার ক্যাপাসিটি হচ্ছে 1500, আর আপনি ডেলিভারি করবেন হচ্ছে এ আউটলেটে 450, বি আউটলেটে 350, সি আউটলেটে 250, ডি আউটলেটে 450। দেখেন সাপ্লায়ারের লোকেশনটা হচ্ছে 325 75, তাহলে এক্স এক্সিসে আমরা 325 যাব, 100 200 300, 300 থেকে একটু বেশি 325, আর ওয়াই এক্সিসে যাব 75। তাহলে এই যে প্ল্যান্ট দেখেন, প্ল্যান্টের লোকেশনটা 325 75। বি এর এর জন্য 25 450, তাহলে 0 এর পরে এক্স এক্সিস বরাবর 25, ওয়াই এক্সিস বরাবর 450। বি এর ক্ষেত্রে 350 400, এক্স এক্সিস বরাবর 100 200 300 350, ওয়াই এক্সিস বরাবর 400। এভাবে করে আমরা লোকেশন গুলো পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে যে আমার ফ্যাক্টরিটা কোথায় দিব, যেখানে ফ্যাক্টরি দিলে আমার সাপ্লায়ার থেকে ফ্যাক্টরির র মেটেরিয়ালস নিয়ে আসার কস্টিং এবং ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটর বা সেলস আউটলেট গুলাতে আমার ফিনিশ গুড পৌঁছায় দেওয়ার কস্টিংটা মিনিমাম হবে। এটার জন্য হচ্ছে উপরের ফর্মুলা দুইটা। তাহলে কি করতে হবে দেখেন, হ্যালো, জি তাহলে দেখেন উপরের যে সিএক্স এর ফর্মুলাটা, আর এখানে আমার লোকেশন কোথায়, মানে কোথা থেকে সব জায়গায় আমি এই জিরোটা কি আমার? না, আপনার লোকেশনটাকে আমরা বের করতে যাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন সিএক্স এর জন্য প্রথম ফর্মুলা ছিল ডিআইএক্স ইনটু ভিআই। ভি হচ্ছে ভলিউম
আর ডিআইএক্স হচ্ছে আপনার লোকেশন, এক্স এক্সিস এর লোকেশন। তাহলে প্রথম প্ল্যান্টের লোকেশন হচ্ছে 350 এক্স এক্সিস আর ভলিউম হচ্ছে 1500। ডিস্ট্রিবিউটর এর জন্য 25 450, ডিস্ট্রিবিউটর বি এর জন্য 350, ভলিউম হচ্ছে 350। ডিস্ট্রিবিউটর সি এর জন্য কোঅর্ডিনেট হচ্ছে 400, ভলিউম হচ্ছে 250। ডিস্ট্রিবিউটর ডি এর জন্য এক্সিস হচ্ছে 450, ভলিউমও 450। তাহলে এইভাবে প্রত্যেকটা এক্স এক্সিস ইনটু ভলিউম, এক্স এক্সিস ভলিউম এভাবে গুণ করে সামেশন করা হচ্ছে, ডিভাইডেড বাই সামেশন অফ ভিআই মানে ভলিউম গুলার যোগফল। 1500, 450, 350, 250, 450 এভাবে করলে পাওয়া যাচ্ছে 307.9। ওয়াই এক্সিস এর জন্য ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট ইনটু ভলিউম, ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট ইনটু ভলিউম এভাবে করে গুণ করে যোগ করতে হবে, আর সবগুলা ভলিউমকে যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে 216.7। তাহলে আপনার এক্স এক্সিস বরাবর যেতে হবে 100, 200, ছিল 307। তাহলে এক্স এক্সিস বরাবর যাবে 100, 200, 300, 300 পরে 307, আর ওয়াই এক্সিস বরাবর যেতে হবে 216। তার মানে এরকম কোন একটা পজিশনে, এই যে 300 পরে 307, উপরে যেতে হবে 216, এরকম কোন একটা পজিশনে যদি আপনার ফ্যাক্টরিটা দেওয়া হয় সেক্ষেত্রে কস্টিংটা কম হবে। এরপর হচ্ছে আমরা ফ্যাক্টরি, আমরা কি ব্রেক নিব এখন? নামাজের বিরতি। আমরা এর আগে কথা বলতেছিলাম যে আমাদের ফ্যাক্টরি গুলা কোথায় দিলে ভালো হবে বা ফ্যাক্টরির লোকেশন গুলা কি রকম হবে, এটাকে বলা হয় ফ্যাসিলিটি লোকেশন। আর ফ্যাক্টরি দেওয়ার পরে ফ্যাক্টরির ভিতরে কোন মেশিন কোথায় বসবে, কোন ডিপার্টমেন্ট কোথায় থাকবে, এটাকে বলা হয় লেআউট। তো লেআউটের ভিতরে অনেকগুলা টাইপ আছে, প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট, আর হাইব্রিড লেআউট বলে, সেলুলার লেআউট, আর এফএমএস বলে, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। প্রোডাক্ট লেআউটের ভিতরে সাধারণত দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে একদিক থেকে লাইনের একদিক থেকে র মেটেরিয়ালস ঢুকবে, এরপরে ডিফারেন্ট অনেকগুলো মেশিন থাকবে, সবগুলো মেশিনের প্রসেসিং শেষে আউটপুট হিসেবে ফিনিশড আইটেম বের হয়ে যাবে, এটা একটা প্রসেস। আর এইটা স্ট্রেট লাইনও হইতে পারে, ইউ শেপডও হইতে পারে। আমাদের গার্মেন্টস এর সুইং ফ্লোরের যে লাইন, এটা কিন্তু অনেক সময় স্ট্রেট লাইনও হয়, ইউ শেপও হয়। তো সুইং ফ্লোরের এটাকে আমরা প্রোডাক্ট লেআউট বলতে পারি, যে একদিক থেকে আমরা র মেটেরিয়ালস দেই, আর একদিক থেকে আমরা ফিনিশড কমপ্লিট গার্মেন্টস পাই। প্রোডাক্ট লেআউটের আরেকটা এক্সাম্পল, এই যে আমরা রেস্টুরেন্টে যেখানে বাফেট খাবারগুলো থাকে, তো খাবারগুলো একটার পর একটা সাজানো থাকে, মানুষ একটা সিরিয়ালে দেখা যায় যে খাবারগুলো নেয়। প্রোডাক্ট লেআউটের অ্যাডভান্টেজ হচ্ছে দেখেন একদিক থেকে র মেটেরিয়ালস দিলে আর একদিক থেকে আউটপুট হিসেবে বের হচ্ছে, আর কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। তো র মেটেরিয়ালস কি পরিমাণ আছে, আবার স্টোর থেকে কতটুকু র মেটেরিয়ালস নিয়ে আসতে হবে, এগুলোর ক্যালকুলেশন খুব ইজি। স্কেজুলিংটাও ইজি, যে ওই লাইনের ভিতরে ওই অর্ডারটা আমি চালাবো, তাহলে ওই লাইনের ইনপুটে যে ওই অর্ডারের জন্য রিকোয়ার্ড র মেটেরিয়ালস গুলো পৌঁছায় দিলেই দেখা যাবে প্রোডাকশন হচ্ছে। তো যে কোনো একটা অর্ডার এক্সিকিউট করার জন্য প্রথমে একটা লাইন সেটআপ করতে পারলেই সেই অনুযায়ী জাস্ট প্রোডাকশন চলতেই থাকবে। এটা হচ্ছে প্রোডাক্ট লেআউটের সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা লেআউট তো থাকে, একটা নির্দিষ্ট লেআউটে যে কয়টা মেশিন থাকবে, হঠাৎ করে কোনো একটা মেশিনে প্রবলেম দেখা দিল বা কোনো একটা ওয়ার্কার অসুস্থ হয়ে গেল, যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক মেশিন বা নির্দিষ্ট সংখ্যক মানুষ নিয়ে লাইনটা তৈরি, তো হঠাৎ করে আরেকজন মানুষ বা আরেকটা মেশিন কোথা থেকে পাওয়া যাবে? প্রোডাক্ট লেআউটে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো কারণে কোথাও প্রোডাকশন বন্ধ থাকলে সেক্ষেত্রে বাকিদের প্রোডাকশন বন্ধ থাকে, বাকি ওই লাইনের বাকি সবার প্রোডাকশন দেখা যেতে প্রবলেম হয়। আরেকটা সিচুয়েশন হইতে পারে যে সাপোজ এখানে স্টেশন 1, 2, 3, 4 বলা আছে, তো স্টেশন 2 তে প্রডিউস করতে বেশি সময় লাগে, স্টেশন 2 তে যে কাজটা করা হয় এই কাজটা করতে বেশি সময় লাগে, আর স্টেশন 3 তে যেটা করা হয় এটাতে কম সময় লাগে।
বা অনে যেটা করা হয় এটাতে কম সময় লাগে, তাহলে অন থেকে 2 তে আসবে, কিন্তু 2 থেকে 3 তে যাইতে আর যাবে না। তো 3 দেখা যাবে কাজ শেষ করে বসে আছে কিন্তু পিছন থেকে ইনপুট পাচ্ছে না। এটা একটা মানে লাইন ব্যালেন্সিং একটা প্রবলেম। প্রসেস লেআউটের ক্ষেত্রে সাধারণত একই ধরনের মেশিনারিজ গুলা একই সাথে থাকে। যেমন আমাদের নিটিং ফ্লোরে কি হয় যে একই ডায়ার মেশিন গুলা এক ফ্লোরের একটা দিকে থাকতেছে, বা একই হেডের মেশিন গুলো একদিকে থাকতেছে। তো এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে একটা হসপিটালের কথা, যে এক্সরে যেখানে হয় এখানে 3টে এক্সরে মেশিন আছে, যেখানে ইসিজি হচ্ছে ইসিজি 2টা মেশিন একটা রুমের মধ্যে আছে, আল্ট্রাসোনোগ্রাম করার 2টা মেশিন এক রুমে আছে, ব্লাড টেস্ট স্যাম্পল কালেকশনের প্যাথোলজি 3টা কাউন্টার আছে যে কোনো একটা রুমের ভিতরে, ডিফারেন্ট রুমের ভিতরে আছে। এটাতে এই মেথডের সুবিধা হচ্ছে যে কোনো একটা কারণে কোনো একটা রুমের কোনো একটা মেশিন নষ্ট থাকলেও বাকিগুলা যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে প্রোডাকশন কখনো বন্ধ হবে না। সাপোজ এক্সরে মেশিন 3টার জায়গায় 2টা চলতেছে, তো এক্সট্রা তো মানুষ এসে করতে থাকবে, এর কারণে প্রোডাকশনের কোনো হ্যাম্পার হচ্ছে না। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে এক একটা রুমের ভিতরে বা এক একটা স্পেসের ভিতরে রিকোয়ারমেন্ট থাক বা না থাক আমি অনেক বেশি স্টক করে রাখতেছি, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক বেশি লাগে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাপোজ কোন একটা পেশেন্টকে এক্সরে করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, ইসিজি করতে হবে, সে আসলে এক্সাক্ট জানে না যে কোথায় কিউ নাই। সে হয়তো আগে এক্সরে তে গেল সেখানে কিউ, অথচ আগে ইসিজি তে গেলে হয়তো তার কিউ থাকতো না। তো এরকম স্কেজুলিংটা ডিফিকাল্ট হয়ে যায় এবং তার ওইখানকার কারেন্ট সিচুয়েশন জানাটাও একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে। এই দুইটাকে আরেকটা লেআউট যেটা এটাকে ফিক্স পজিশন লেআউট বলে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় প্রোডাকশন হবে, যেমন কোন একটা ব্রিজ তৈরি হবে। তো এরকম তো সাধারণত হয় না যে পদ্মা সেতু তৈরি হবে তো পদ্মা সেতু আরেক জায়গা থেকে তৈরি করে সেতুটাকে এখানে এনে বসাই দিচ্ছে, এটা তো সম্ভব না। এক একটা পিলার দিয়ে তারপর এক একটা স্প্যান বসায়, পিলার গুলা দিতে হয়, এরপরে স্প্যান গুলো আস্তে আস্তে বসায়। তার মানে হচ্ছে যে যেখানে প্রোডাকশন মানে যেখানে ওই জিনিসটা তৈরি করতে হবে ওখানেই প্রোডাকশন হয়, ওখানেই র মেটেরিয়ালস আসে, ওখানেই ইঞ্জিনিয়ার আসছে। কোন একটা বিল্ডিং তো এরকম না যে ঢাকায় একটা বিল্ডিং তৈরি করে এটা যে রংপুরে বসায় দেওয়া হচ্ছে, এরকম না। বরং যেখানে বিল্ডিং তৈরি হবে সেখানে তার র মেটেরিয়ালস আসবে, মানুষ আসবে, মেশিন আসবে, সবাই এসে ওইখানে প্রোডাকশন করে মানুষ মেশিন এগুলো আবার যে যার জায়গায় ব্যাক করবে। প্রোডাক্ট লেআউট আর প্রসেস লেআউটের মিক্স যেটা, এটাকে সেলুলার লেআউট বলে। এটা হচ্ছে আগের প্রিভিয়াস ডাটা থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একটা সেলের মতো করা হয়। সাপোজ ফার্স্ট সেলের ভিতরে এক্সরে আছে, আল্ট্রাসোনোগ্রাম আছে আর হচ্ছে প্যাথোলজি আছে। তো সেকেন্ড সেলের ভিতরে ইসিজি আছে আর হচ্ছে এক্সরে আছে। তো প্রিভিয়াস পেশেন্টরা কোন একটা পেশেন্ট আসলে তার কি কি ধরনের টেস্টিং দরকার হয় এগুলা থেকে দেখা গেছে যে কিছু টাইপের পেশেন্ট আছে যাদের খালি এক্সরে আর ইসিজি লাগে, কারো আছে যে আল্ট্রাসোনোগ্রাম লাগে আর প্যাথোলজি লাগে। তো সেই অনুযায়ী এইভাবে এক একটা সেল করা হয়েছে। তো যার 3টা লাগবে সে ওইরকম যেখানে 3টার ফ্যাসিলিটি আছে সে ওখানে যাবে, যার 2টা লাগবে সে ওখানে যাবে। এরকম করে ক্লাস্টার করে ফেলার কারণে দেখা যাবে যে কাস্টমারদের কিউ হওয়া লাগতেছে কম বা খুব সহজে হচ্ছে। এখানে আরেকটা বেনিফিট হচ্ছে যে এখানে কিন্তু অনেক মেশিন একবারে স্টক করতে হচ্ছে এরকম না, যেমন প্রত্যেকটাতেই যে 4টা করে মেশিন রাখতেছে প্রত্যেকটা সেলে এরকম না, বরং যেমন সেল 2 তে মাত্র 2টা ফ্যাসিলিটি হলেই হচ্ছে, সেল 3 তে 2টা ফ্যাসিলিটি হলেই হচ্ছে। তো কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে ফ্যাসিলিটি গুলো দেওয়া হচ্ছে। আরেকটা ফিলোসফি সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাই। এই ফিলোসফিটা হচ্ছে যে কোন একটা প্রোডাকশন অর্ডার প্রোডাকশন করার পরে পরবর্তী অর্ডার কোন একটা লাইনে স্টার্ট করলে বা কোন একটা মেশিনে স্টার্ট করলে এই যে চেঞ্জ ওভার টাইম যেটা, এই চেঞ্জ ওভার টাইম এটা যাতে সিঙ্গেল ডিজিট মিনিট হয়। সিঙ্গেল মিনিট বলতে 1 মিনিট না, সিঙ্গেল ডিজিট মিনিট মানে হচ্ছে যে 1 থেকে 9 মিনিটের মধ্যে। যদি এরকম ভাবে করা যায় তাহলে সেই প্রোডাকশন সিস্টেমটাকে আমরা ইফিসিয়েন্ট সিস্টেম বলতে পারি। তো 9 মিনিটের বেশি লাগলে যদি কোন লাইনের চেঞ্জ ওভার টাইম 9 মিনিটের বেশি হয় তার মানে এখানে একটা ওয়েস্টিং হবে বা ওয়েস্টিং সিচুয়েশন যেটাকে সলভ করতে হবে। আবার হচ্ছে প্রত্যেক মেশিনারিজ এর জন্য রাইট সাইজ ইকুইপমেন্ট ইউজ করা বা গ্রুপ টেকনোলজি ইউজ করার জন্য এটা একটা মেথড। তাহলে
আমরা যে সেলুলার লেআউটের ভিতরে বললাম যে এই মেশিনে এই রকম দুইটা ফ্যাসিলিটি এক রুমে দিব, এইরকম তিনটা ফ্যাসিলিটি এক রুমে দিব, তাহলে এটা কিসের বেসিসে দিব? এইটাকেই ক্যালকুলেট করার জন্য গ্রুপ টেকনোলজি বা পার্ট ফ্যামিলি অ্যানালাইসিস বলে এই ক্যালকুলেশনটাকে। এখানে দেখেন মেশিন 1 থেকে 7 1 to 7 এগুলো হচ্ছে মেশিন, আর এ থেকে আই পর্যন্ত এগুলো হচ্ছে পার্টস। মানে 1 নাম্বার মেশিনে এ বরাবর 1 লেখা, ডি বরাবর 1 লেখা, এইচ বরাবর 1 লেখা। তার মানে 1 নাম্বার মেশিনে এ পার্টটা তৈরি হয়, ডি পার্টটা তৈরি হয়, এইচ পার্ট তৈরি হয়। 2 নাম্বার মেশিনে ই পার্ট তৈরি হয় আর আই পার্ট তৈরি হয়। 3 নাম্বার মেশিনে সি তৈরি হয়, ই তৈরি হয়, আই তৈরি হয়। এভাবে ডিফারেন্ট মেশিনে ডিফারেন্ট পার্টস তৈরি করা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে কোন মেশিনগুলোকে এক জায়গায় রাখবো যাতে সহজেই স্কেজুলিংটা করা যায়। এটার জন্য যে সিস্টেমটা, এটাকে হচ্ছে প্রথমে র‍্যাঙ্কিং করতে হবে। প্রথমে হচ্ছে মেশিনের র‍্যাঙ্কিং করব, এরপর হচ্ছে পার্টস র‍্যাঙ্কিং করব। করার নিয়মটা দেখেন, উপরে আমরা 2 এর পাওয়ার হিসাবে নিছি ডান থেকে বামে। দেখেন আই বরাবর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এইচ বরাবর 2 টু দি পাওয়ার 1, এরপরে জি বরাবর 2 টু দি পাওয়ার 2, এফ বরাবর 2 টু দি পাওয়ার 3, ই বরাবর 2 টু দি পাওয়ার 4। এভাবে ডান থেকে বামে 2 এর পাওয়ার হিসাবে বাড়তিছে। এখন দেখেন নাম্বার 1 মেশিনে, মেশিন নাম্বার 1 এ এ বরাবর 1 আছে, তাহলে এ এর পাওয়ার, এ এর ভ্যালুটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, ডি এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 5, আর এইচ এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তাহলে এই তিনটাকে যদি অ্যাড করা হয় 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 1, এই তিনটাকে অ্যাড করলে পাওয়া যাচ্ছে 290। সিমিলারলি মেশিন 2 এর ক্ষেত্রে দেখেন ই বরাবর আছে 2 টু দি পাওয়ার 4, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 16 আর 1 17। মেশিন 3 বরাবর আছে 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 4 16, 16 আর 64 80, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 80 আর 1 81। এভাবে করে প্রত্যেকটা মেশিনের জন্য নাম্বারিং করা হচ্ছে। তো যার ইকুইভ্যালেন্সি বেশি আসবে, সবচেয়ে বেশি 290, এটাকে 1 দেওয়া হচ্ছে, এরপরে 258 এটাকে 2 দেওয়া হচ্ছে, এরপরে 140 মেশিন নাম্বার 7 কে 3 দেওয়া হচ্ছে। এভাবে করে র‍্যাঙ্কিং করা হচ্ছে। তাহলে দেখেন তাহলে প্রথম সবচেয়ে র‍্যাঙ্ক 1 কার? মেশিন 1 এর, এরপরে হচ্ছে মেশিন 5, এরপরে হচ্ছে মেশিন 7। তাহলে 1 5 7 এই সিরিয়ালে আমরা সাজাবো। এই দেখেন এই স্লাইডের ভিতরে দেখা যাচ্ছে প্রথমে 1 নাম্বার মেশিন, এরপরে 5 নাম্বার মেশিন, এরপরে 7 নাম্বার মেশিন, এভাবে করে সিরিয়াল অনুযায়ী মেশিনগুলোকে সাজানো হচ্ছে। এখন হচ্ছে আমরা পার্টস গুলোকে র‍্যাঙ্কিং করব। তাহলে একই ভাবে এখন মেশিনের ক্ষেত্রে আমরা 2 এর পাওয়ার দিচ্ছি, দেখুন নিচ থেকে উপরে 2 এর পাওয়ার বাড়তিছে। মেশিন নাম্বার 2 তে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 6 এ হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 3 তে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এভাবে করে বাড়তিছে। এখন পার্ট এ এর ক্ষেত্রে দেখেন পার্ট এ হচ্ছে 2 টু দি পাওয়ার 6, পার্ট এ হয় 1 আর 5 নাম্বার মেশিনে। 1 নাম্বার মেশিনের জন্য 2 টু দি পাওয়ার 6, 5 নাম্বার মেশিনের জন্য 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 5 অ্যাড করলে হচ্ছে 96। সিমিলার ভাবে এইচ আসতেছে 96। পার্ট আই দেখেন 362, তিনটা মেশিন লাগবে। তাহলে 3 মেশিনের জন্য 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার 4, 2 টু দি পাওয়ার 1 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 4 আর 2 6 আর 1 7, টোটাল পাওয়া যাচ্ছে 7। এখন যদি এই র‍্যাঙ্ক অনুযায়ী সাজাই, 1 নম্বরে আসতেছে এ আর এইচ, এরপরে 3 নম্বরে আসতেছে ডি, তাহলে এ এইচ ডি, এরপরে ডি, এভাবে আসবে। তাহলে এ এইচ ডি বি, দেখেন পার্টস গুলো এভাবে আসতেছে এ এইচ ডি বি। তাহলে কি দেখা যাচ্ছে, এ এইচ ডি এই তিনটা পার্ট তৈরি হবে 1 আর 5 মেশিনে। এরপরে বি এফ জি এই তিনটা পার্টস তৈরি হবে 7 আর 4 মেশিনে। আই সি আইসিই এই তিনটা পার্টস তৈরি হবে 3 6 2 এই তিন মেশিনে। তাহলে আমরা এখন কি করব, 1 আর 5 মেশিনটাকে একটা রুমের মধ্যে রাখবো, 7 আর 4 মেশিনকে একটা রুমের মধ্যে রাখবো, 3 6 2 একটা রুমের ভিতরে রাখবো। তাহলে এইভাবে করে আমরা ক্লাস্টার করে ফেলতেছি। তাতে এখন আমার 1 থেকে 7 মেশিন ছিল, প্রত্যেকটা রুমেই প্রসেস লেআউটের মতো 7টা করে মেশিন রাখতে হবে না। আমার কস্টিংটাও কমে গেল, আবার স্কেজুলিংটাও ইজি, যে সেল করে দিচ্ছি 1 আর 5 মেশিনকে একটা রুমের মধ্যে রেখে ওখানে এইচডি এই তিনটা পার্টকে পাঠাচ্ছি, তারা অন্য রুমে যাওয়ার দরকার নাই। যে একটা অপারেশনের জন্য রুম 1 এ আসলো, আরেকটাতে 2 এ গেল, আরেকটাতে 5 এ গেল, এরকম দরকার নাই।
সেই একটা রুমের ভিতরে একটা পার্টস এসে ওখানে প্রোডাকশন হয়ে আমরা ফাইনাল আউটপুট পেয়ে যাব। তো এই অ্যানালাইসিসটাকে বলা হচ্ছে পার্ট ফ্যামিলি অ্যানালাইসিস। অপারেশনাল স্কেডিউলিং এন্ড সিকোয়েন্সিং। জি শিবলি বলেন। আমরা যে অ্যানালাইসিস ওখানে স্কেডিউলিং প্রবলেম, এটার মানে হচ্ছে আপনার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনের মতোই কিছুটা। সেটা হচ্ছে যে দেখেন যে কোন মেশিনের পরে কোন মেশিন দিব। আগে ছিল যে আগের যে প্রবলেমটা পার্ট ফ্যামিলি অ্যানালাইসিসের ভিতরে যে একটা রুমের ভিতরে কোন কোন মেশিন কোন রুমের ভিতরে রাখবো। এখন ওই এক রুমের ভিতরে 2টা বা 3টা মেশিন রাখতেছি বা 5টা মেশিন রাখতেছি। এখন এই 5টা মেশিনকে কোন মেশিনের পরে কোন মেশিন দিব, তাহলে আগে জানতে হবে যে কোন মেশিনের প্রসেসিংটা আগে হবে। তো এইটা জানার জন্য স্কেডিউলিং, যেমন দেখেন এখানে 1 নাম্বার মেশিন থেকে 1 নাম্বার মেশিনে প্রোডাকশন হওয়ার পরে 2 নাম্বার মেশিনে যায়, এরকম আছে পার্ট 5টা পার্ট। 1 নাম্বার মেশিনে প্রোডাকশন হওয়ার পরে 3 নাম্বার মেশিনে কোনো পার্ট যায় না। 1 নাম্বারের পরে 4 নাম্বার মেশিনে যায় 25টা পার্ট। 2 নাম্বার মেশিনের পরে 1 নাম্বারে যায় 30টা পার্ট। 2 থেকে 2 এ তো যাবে না, 2 থেকে 3 এ যাবে না, 2 থেকে 4 এ যাবে 15টা পার্ট। 3 থেকে 1 এ যায় 10টা পার্ট, 3 থেকে 2 এ যায় 40টা পার্ট, 4 থেকে 1 এ যায় 10টা পার্ট, বাকিগুলোতে যায় না। তাহলে এখন আমি দেখি 1 থেকে কয়টা টোটাল যায়, 5 আর 25 30টা। 2 থেকে টোটাল যায় 30 আর 15 45টা। 3 থেকে টোটাল যায় 10 আর 40 50টা। আর 2 হচ্ছে 1 এর ভিতরে কয়টা আসতেছে, 1 এর ভিতরে 2 থেকে আসতেছে 30, 3 থেকে আসতেছে 10, 4 থেকে আসতেছে 10। তাহলে 1 এর ভিতরে টোটাল আসতেছে 50টা। 2 এর ভিতরে টোটাল আসতেছে 40 আর 5 45, 3 এ কোনো আসতেছে না, 4 এ আসতেছে 40টা। তো আমি ইনফরমেশন গুলা জানতেছি মানে কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে। এখান থেকে আমরা যেটা করব সেটাকে বলে সামেশন অফ ফ্রম ডিভাইডেড বাই সামেশন অফ টু। আপনারা তাহলে বের করেন সামেশন অফ ফ্রম মানে 1 এর জন্য ফ্রম হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 হচ্ছে 50। সামেশন অফ ফ্রম মানে হচ্ছে 30, 1 এর জন্য সামেশন অফ 2 হচ্ছে 50। তাহলে 30 ভাগ 50 করলে পাওয়া যাবে 0.8। 2 নম্বরের জন্য সামেশন অফ ফ্রম হচ্ছে 45, সামেশন অফ 2 হচ্ছে 45, 45 ভাগ 45 পাওয়া যাবে 1। 3 এর জন্য সামেশন অফ ফ্রম হচ্ছে 50, সামেশন অফ 2 হচ্ছে 0, 50 ভাগ 0, 0 দ্বারা ডিভাইড করলে আনডিফাইন্ড বা ইনফাইনাইট নাম্বার। এরপরে হচ্ছে 4 এর জন্য সামেশন অফ ফ্রম 10 ডিভাইডেড বাই সামেশন অফ 4 এর 2 হচ্ছে 40, 10 ভাগ 40, সেক্ষেত্রে পাওয়া যাবে 0.25। তাহলে 0.61 ইনফাইনাইট 0.25। এই ভ্যালু এই রেশিওর ভিতরে যে রেশিওটা সবচেয়ে বেশি হবে সেইটাকে আমরা প্রথমে রাখবো, সিকোয়েন্সের প্রথমে রাখবো। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ইনফাইনাইট, তার মানে 3 নম্বর মেশিনটাকে প্রথমে রাখবো। এরপরে বেশি হচ্ছে মেশিন 2, 3 এর পরে 2 রাখবো, 2 এর পরে হচ্ছে 1 রাখবো, 1 এর পরে 4 রাখবো। এই সিকোয়েন্সে যদি রাখি তাহলে আমার অনেকটা স্ট্রেট লাইন ফ্লো হবে। দেখেন প্রথমে কি হচ্ছে, 3 নাম্বার মেশিনে দেখেন টোটাল 30টা প্রোডাক্ট, 3 নাম্বার মেশিনে টোটাল 50টা প্রোডাক্ট 3 নাম্বার থেকে বের হচ্ছে, কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু ঢুকতেছে না। 3 নাম্বারে দেখেন ফ্রম 3 নাম্বার থেকে 50টা প্রোডাক্ট বের হচ্ছে, কিন্তু 3 এ কোনো প্রোডাক্ট ঢুকতেছে না, 0। তার মানে 3 এর ভিতরে আমার ইনপুট দিতে হবে 50টা প্রোডাক্ট, কিন্তু কোনো প্রোডাক্ট এখানে যেহেতু আলাদাভাবে কোনো মেশিন থেকে আসতেছে না, এখানে আমাকে ইনপুট হিসাবে 50টা দিতে হচ্ছে। 3 থেকে 2 এ 40টা প্রোডাক্ট যায়। দেখেন ফ্রম 3 2 এ যায় 40টা, 1 এ যায় 10টা। 3 নাম্বার রোতে খেয়াল করেন ফ্রম 3 1 এ যায় 10টা, 2 এ যায় হচ্ছে 40টা। তাহলে 3 থেকে 2 এ যায় 40টা, 1 এ যাবে 10টা। এই যে 3 থেকে উপরে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে 1 এ যাচ্ছে, 3 থেকে 2 এ যাচ্ছে 40টা, 3 থেকে 1 এ যাচ্ছে 10টা। সিমিলারলি 2 থেকে 1 এ যাচ্ছে 30টা, 2 থেকে 4 এ যাচ্ছে 15টা। 30 আর 15 45। 1 থেকে 4 এ যাচ্ছে 25টা, 1 থেকে 2 এ যাচ্ছে 5টা। তাহলে 25 আর 5 30। দেখেন 1 থেকে টোটাল ছিল 30, 2 এ যাচ্ছে 5টা, 4 এ যাচ্ছে 25টা। 4 থেকে 1 এ যাচ্ছে 10টা। এই তো এখন
খেয়াল করেন 3 এর ভিতরে টোটাল 50টা ঢুকছে, 40টা বের হয়েছে, 10টা বের হয়েছে অন্য মেশিনে। তাহলে 3-এ কোনো আউটপুট নাই, কারণ 3 থেকে যা ইনপুট দিতে হয়েছে সবগুলাই অন্য কোথাও অন্য কোনো মেশিনে গেছে। 2 থেকে দেখেন ঢুকছে 40টা, আর 3 থেকে ঢুকছে 40টা, 1 থেকে ঢুকছে 5টা, টোটাল 2-এ এন্ট্রি হচ্ছে 45টা। 2 থেকে 1-এ বের হচ্ছে 30টা, 2 থেকে 4-এ বের হচ্ছে 15টা, 30 আর 15 45, তাহলে 45 45 ইকুয়াল হয়ে যাচ্ছে। 1-এর ক্ষেত্রে দেখেন ঢুকতেছে 30, 3 থেকে ঢুকতেছে 10, টোটাল ঢুকতেছে 40, কিন্তু বের হচ্ছে 25, বের হচ্ছে 4-এ, আর 1-এ বের 2-এ বের হচ্ছে 5, 25 আর 5 30 বের হচ্ছে। তাহলে ঢুকতেছে 30 আর 10 40, বের হচ্ছে 30। আবার একটু খেয়াল করেন, 1-এ হচ্ছে ঢুকতেছে 2 থেকে 30টা, আর 1 থেকে ঢুকতেছে 3 থেকে ঢুকতেছে 10টা, তাহলে 30 আর 10 40 ঢুকতেছে, বের হচ্ছে আচ্ছা 4 থেকেও 10 ঢুকতেছে। 1-এ ঢুকতেছে টোটাল 3 থেকে 10টা, 4 থেকে 10টা 20টা, আর 2 থেকে 30টা, টোটাল 50টা ঢুকছে। আর বের হচ্ছে 1 থেকে 4-এ বের হচ্ছে 25টা, আর 2-এ বের হচ্ছে 5টা, 25 আর 5 30টা বের হচ্ছে। 50টা ঢুকে 30টা বের হচ্ছে, বাকি 20টা হচ্ছে আউটপুট বা ফিনিশ গুড 1 থেকে বের হবে। 4-এর ক্ষেত্রে দেখেন 4-এ ঢুকতেছে 1 থেকে 25টা, আর 2 থেকে ঢুকতেছে 15টা, 25 আর 15 40, বের হচ্ছে শুধুমাত্র 1-এ বের হচ্ছে 10টা, 40টা ঢুকে 10টা বের হচ্ছে, তাহলে বাকি 30টা হচ্ছে আউটপুট হিসেবে বের হবে। তাহলে আমরা এইভাবে সিরিয়াল করলাম, স্কেজুলিং করলাম যে কোন মেশিনের পরে কোন মেশিন লাইনে দিতে হবে, এরপরে হচ্ছে কোন মেশিন থেকে কতগুলো ইনপুট বের ঢুকবে আর কোথায় কতগুলো আউটপুট বের হবে, আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। স্যার ঢুকতেছে যতগুলা আর যতগুলা বের হচ্ছে, সাপোজ ঢুকতেছে দেখেন প্রায়োরিটি রুলস, আমরা প্রথমে দেখলাম যে ফ্যাক্টরি কোথায় হবে, এরপরে লেআউটের ক্ষেত্রে দেখলাম যে কোন স্পেসের ভিতরে কোন মেশিন গুলা বসবে, এরপরে স্কেজুলিং এর মধ্যে দেখলাম যে কোন সিকোয়েন্সে একটা এরিয়ার ভিতরে মেশিন বসবে জানি, এখন কোন মেশিনের পর কোন মেশিন বসবে এটাও দেখলাম। এখন হচ্ছে সিকোয়েন্সিং, যেটা প্রসেসিং করার ক্ষেত্রে কোন অর্ডারের পরে কোন অর্ডার প্রসেসিং করব, এইটা ক্যালকুলেট করার জন্য অনেকগুলা রুলস আছে। প্রথমটা হচ্ছে যদি কোনো একটা অর্ডার যদি একটা মেশিনে হয় বা একটা লাইনে হয়, তখন সেটাকে বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। আরেক ধরনের মেথড আছে যেটাকে বলে শর্টেস্ট প্রসেসিং টাইম, আর্লিয়েস্ট ডিউ ডেট, ক্রিটিক্যাল রেশিও, স্ল্যাক পার রিমেইনিং অপারেশন। আর এছাড়া আমরা যেটা বলি আমাদের ফ্যাক্টরিতে যেটা অনেক সময় হয় যে ইমার্জেন্সি বলি, আর্জেন্ট, ফায়ার আর্জেন্ট, ফায়ার আর্জেন্ট, এরকম বলি আর কি অনেক কিছু। তো এরকম ক্ষেত্রে তো ওইটাই টপ প্রায়োরিটি, ওইটা ছাড়া তো আর অন্য কিছু করা যায় না। আচ্ছা, সিঙ্গেল ডাইমেনশন বা একটা মেশিনে যদি বা একটা ওয়ার্ক স্টেশনে যখন কোনো একটা অর্ডার হবে তখন কিভাবে হবে, এখানে বলা আছে যে সাপোজ দেখেন কোনো একটা অর্ডার ডাইং হবে, ফিনিশিং হবে। তো সাপোজ একটা অর্ডার হচ্ছে A121, এটা একটা অর্ডার, B135 একটা অর্ডার, C112 এগুলো একটা অর্ডার, এক একটা অর্ডার নাম্বার দেওয়া আছে, 6টা অর্ডার নাম্বার আছে। 6টা অর্ডারের জন্য অর্ডারটা কমপ্লিট করার জন্য কি পরিমাণ টাইম লাগবে প্রসেসিং টাইম বলা আছে। প্রসেসিং টাইম হচ্ছে 2 ডেজ, B135 এর জন্য 8 ডেজ, C112 এর জন্য 4 ডেজ, এরকম প্রসেসিং টাইম বলা আছে। ডিউ ডেট মানে হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি ডেট। সাপোজ এটা যদি কোনো একটা মাসের স্টার্ট হয়, তাহলে এই অর্ডারটা ডেলিভারি করতে হবে 7 তারিখ, বি অর্ডারটা ডেলিভারি করতে হবে 16 তারিখ, সি অর্ডারটা ডেলিভারি করতে হবে 4 তারিখ, ডি ডেলিভারি করতে হবে 17 তারিখ, ই ডেলিভারি করতে হবে 15 তারিখ, এফ ডেলিভারি করতে হবে 18 তারিখ। এভাবে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন তাহলে আমাদের জন্য প্রথম মেথডটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তার মানে এর সিকোয়েন্সটা হবে এ বি সি ডি ই এফ, যেভাবে সিকোয়েন্স ছিল অ্যাজ ইট ইজ।
যদি লাস্ট কাম ফার্স্ট সার্ভ হয় তাহলে তার হবে ঠিক উল্টাটা, এফ ই ডি সি বি এ। বোঝা যাচ্ছে? লাস্ট কাম যদি মানে লাস্ট কাম ফার্স্ট সার্ভ, তার মানে প্রথম অর্ডারটা ছিল এ, পরেরটা ছিল বি, তাহলে উল্টায় যাবে, শেষ অর্ডারটাকে আগে প্রসেসিং করবে। কখন করা হয়? যেমন ধরেন স্টোরে অনেক ম্যাটেরিয়ালস এসে স্টক করে রাখা হয়েছে, তো যে আইটেমটা কোন একটা আইটেম যখন শেষে আসছে, সেই শেষের আইটেমটা স্যার মতিউর রহমান তো প্রেজেন্টার। আচ্ছা, আপনাদের প্রবলেম থাকলে পরে বলতে হবে। প্রেজেন্ট তো সবার সামনে বসেই দেওয়া হয়েছে, এরপর যদি আপনি আবার প্রেজেন্ট থাকেন তাহলে এটা ক্লাস শেষে আমাকে জানায়। স্যার কাইন্ডলি নেটওয়ার্কের সমস্যা তো স্যার বুঝতে পারিনি স্যার। অর্ডার গুলো দেখেন, এরপরে আর বাকি দুটো ছিল আর্লিয়েস্ট ডিউ ডেট আর শর্টেস্ট প্রসেসিং টাইম। দেখেন প্রসেসিং টাইম 2, 8, 4, 10, 5, 12 এইটার সিকোয়েন্স যদি করা হয়, সবচেয়ে কম প্রসেসিং টাইম লাগবে 2, তার মানে এ থাকবে, এরপরে প্রসেসিং টাইম কম লাগবে হচ্ছে সি, এরপরে হচ্ছে ই, এভাবে যখন হবে তাহলে দেখেন শর্টেস্ট প্রসেসিং টাইম গুলোর সিরিয়াল অনুযায়ী 2, 4, 5, 8, 10, 12 এভাবে করে সিরিয়াল করে এ সি ই বি ডি ই এফ এভাবে করে অর্ডার গুলো করা হচ্ছে। আরেকটা হচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেটের ক্ষেত্রে, যার ডিউ ডেট আগে বা ডেলিভারি ডেট আগে, এই যে সি অর্ডারের ডেলিভারি ডেট 4 তারিখ, এ অর্ডারের ডেলিভারি ডেট 7 তারিখ, 4, 7, 15, 16, 17, 18 সেই সিকোয়েন্সে আমরা প্রসেসিং করব। এখন এইভাবে প্রসেসিং করলে আমাদের রেজাল্টটা একটু খেয়াল করি। দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রসেসিং টাইম 2 দিন, তাহলে কোন মাসের শুরুতে স্টার্ট করলে 2 দিন লাগবে, তাহলে ফ্লো টাইম 2 দিন, মানে 2 দিন পরে শেষ হবে। বি এর জন্য লাগবে 8 দিন, তাহলে এই 2 তারিখে কাজ শেষ করে এ অর্ডারটা 2 তারিখে শেষ হবে, 3 তারিখ থেকে বি অর্ডারটা শুরু করব কোন একটা মেশিনে, তাহলে 2 তারিখের পরে আরো 8 দিন হইলে কি 10 তারিখে যে বি অর্ডারটা শেষ হবে। সি অর্ডারে লাগবে 4 দিন, 10 আর 4 14, 14 আর 10 24, 24 আর 5 29, 29 আর 12 41, মানে ফ্লো টাইমটা হচ্ছে কিউমুলেটিভ টাইম। এখন দেখেন এর ডেলিভারি ডেট বা ডিউ ডেট হচ্ছে 7 তারিখ, 2 তারিখে তো এর প্রোডাকশন শেষ, 7 তারিখের মধ্যে তো তার ডেলিভারি দেওয়া যাবে, তার কোনো লেট হবে না, বা মানে নরমাল ভাবে ডেলিভারি দেওয়া যাবে। বি এর ক্ষেত্রে ফ্লো টাইম মানে 10 তারিখে প্রোডাকশন শেষ হবে, ডেলিভারি ডেট হচ্ছে 16 তারিখ, তাহলে 16 তারিখে ডেলিভারি, 10 তারিখে প্রোডাকশন শেষ, এটাতেও ডেলিভারিতে সমস্যা হবে না। সি মেশিনের ক্ষেত্রে 4 তারিখে ডেলিভারি ডেট আর প্রোডাকশন শেষ হচ্ছে 14 তারিখ, তাহলে 10 দিন পরে ডেলিভারি যাবে, লেট হচ্ছে 10 দিন। ডি মেশিনের ক্ষেত্রে 17 তারিখ ডেলিভারি ডেট আর 24 তারিখে ডেলিভারি যাচ্ছে, তাহলে 7 দিন লেট। এভাবে করে সবগুলো লেট অ্যাড করলে হচ্ছে 54 দিন, আর ফ্লো টাইম গুলো অ্যাড করলে হচ্ছে 120, তাহলে 6টা অর্ডার যেহেতু ছিল, এভারেজ ফ্লো টাইম 120/6 20 দিন, এভারেজ ডি হচ্ছে 54/6 9 দিন। শর্টেস্ট প্রসেসিং টাইমের ক্ষেত্রে দেখেন একইভাবে 7 তারিখে ডেলিভারি ডেট আর 2 তারিখে প্রোডাকশন শেষ, লেট হবে না। 4 তারিখে ডেলিভারি ডেট, 6 তারিখে প্রোডাকশন, তাহলে 2 দিন লেট। 15 তারিখে ডেলিভারি দেওয়ার কথা, 11 তারিখের মধ্যে প্রোডাকশন শেষ, লেট হবে না। 16 তারিখে ডেলিভারি দেওয়ার কথা, 19 তারিখে প্রোডাকশন শেষ হবে, তাহলে 3 দিন লেট। এভাবে করে লেট ক্যালকুলেট করলে 40 দিন, এভারেজ ফ্লো টাইম হচ্ছে 108/6 18 দিন। স্যার জি বলেন। আগের চারটাতে একটু যান। এটা এই অর্ডারটা, হ্যাঁ এই অর্ডারটাতে যেমন আমার শেষ হচ্ছে 2 তারিখে, ডিউ ডেট হচ্ছে 7 তারিখ, আমার তাহলে এটা 5 দিন আর্লি হয়ে যাচ্ছে। আবার সি তে দেখতেছি আমি 10 দিন ডিলে হচ্ছে, তাহলে এই সব ক্ষেত্রে ডিলে না করে আমি সিটাকে আগে করতাম, এটাকে পরে করতাম, যেহেতু আমার এতে টাইম বেঁচে যাচ্ছে 5 দিন করে। এটা তো এখানে দেখেন বলাই আছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করব, এই অর্ডারটা আগে আসছে বলে আমি আগে করতেছি। এইগুলোতে ওই সুযোগ থাকবে না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে। তো যেটা বলছেন যে যার ডেলিভারি আগে, এই যেমন সি এর ডেলিভারি সবচেয়ে আগে দেখা যাচ্ছে, তো সেই অনুযায়ী তো এই যে আর্লিয়েস্ট ডিউ ডেট যার ডেলিভারি ডেট আগে তাকে আগে করতেছি, সি কে যেমন আগে করতেছি। ঠিক আছে তো এই মেথডে সিকোয়েন্স করলে দেখা যাচ্ছে যে এভারেজ ফ্লো টাইম 18.33, এভারেজ ডিলে হচ্ছে 6.33। এখানে আর্লি মানে ডেলিভারি ডেট দেখে করলে ডিলেটা সবচেয়ে কম হবে, কম পাওয়া যাচ্ছে।
লাস্ট কাম ফার্স্ট সার্ভে এখানে এভারেজ ডিলে ওগুলার চেয়ে বেশি হচ্ছে, দেখা যাচ্ছে যে 16.5 ডেজ হচ্ছে এভারেজ ডিলে। তাহলে এখন কোন মেথডটাকে সিলেক্ট করব? কাস্টমার সার্ভিসের দিকে চিন্তা করলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দিতে হবে, আর যদি এরকম ডিলের ব্যাপারটা কনসিডার করা হয় তাহলে এই যে এই ডেলিভারি আমি বলি যে মেথডে এভারেজ ফ্লো টাইম এভারেজ ডিলে কম হবে সেই মেথডটাকে আমরা সিলেক্ট করব। দেখেন শর্টেস্ট প্রসেসিং টাইমে 18 6.67 আর এটাতে হচ্ছে 18.33 6.33, তার মানে এটাতে হচ্ছে 20 আর 9। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের চাইতে শর্টেস্ট প্রসেসিং টাইম ভালো। শর্টেস্ট প্রসেসিং টাইমে ফ্লো টাইম হচ্ছে 18, কিন্তু আবার আর্লিয়েস্ট ডিউ ডেটে ফ্লো টাইমটা একটু বেশি, কিন্তু এভারেজ ডিলে কনসিডার করলে আবার ডিউ ডেট ভালো। তাহলে একটা দুইটাই যদি কম হইতো তাহলে আমরা সেটাকে সিলেক্ট করতাম, বাট এখানে কিন্তু দুইটাই কম এরকম কোনো মেথডেই পাওয়া যায় নাই এই পার্টিকুলার কেসে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব কোনটা? এভারেজ ফ্লো টাইমে হচ্ছে 18 ভালো, আর ডিলে কনসিডার করলে আর্লিয়েস্ট ডিউ ডেট ভালো। তাহলে আমরা সিলেক্ট করব কোনটা? এখানে হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন যেরকম থাকবে তার উপরে ডিপেন্ড করবে। যদি কাস্টমারের সাথে ভালো রিলেশন থাকে তাহলে যার ফ্লো টাইম কম সেটাকে আমরা সিলেক্ট করব, আর যদি কাস্টমার খুব স্ট্রিক্ট হয় তাহলে ডিলে যেখানে কম হবে আমরা ওইটাকে সিলেক্ট করব। আচ্ছা, আরো দুইটা মেথড বলেছিলাম, যে একটা হচ্ছে ক্রিটিক্যাল রেশিও ডিউ ডেট, এর ফর্মুলা হচ্ছে ডিউ ডেট মাইনাস টুডেজ ডেট ডিভাইডেড বাই টোটাল শপ টাইম রিমেইনিং। আর একটা মেথড ছিল ডিউ ডেট মাইনাস টুডেজ ডেট মাইনাস টোটাল শপ টাইম রিমেইনিং ডিভাইডেড বাই নাম্বার অফ অপারেশনস। ক্রিটিক্যাল রেশিওটা দেখেন আপনারা একটু এই ফর্মুলাটাকে একটু ছবি তুলে নেন, এই ক্রিটিক্যাল রেশিওর ফর্মুলাটাকে একটু ছবি তুলে নেন। ডিউ ডেট মাইনাস টুডেজ ডেট ডিভাইডেড বাই টোটাল শপ টাইম রিমেইনিং। আচ্ছা, এখন দেখেন ক্রিটিক্যাল রেশিওটা কিভাবে আসবে। এর প্রসেসিং টাইম হচ্ছে 2 আর ডিউ ডেট হচ্ছে 7। মানে আজকের দিন, মানে প্রোডাকশন শুরু করার আগে এই 6টা অর্ডার, আজকের দিন হচ্ছে 0 ডেট যদি বলি, মানে একটাও প্রোডাকশন করি নাই, তাহলে 0 ডেট যদি ধরি তাহলে ডিউ ডেট মাইনাস টুডেজ ডেট 7 মাইনাস 0 ডিভাইডেড বাই প্রসেসিং টাইম রিমেইনিং বা শপ টাইম রিমেইনিং, তাহলে 7 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 3.5। টুডেজ ডেটটা 0 ধরা হচ্ছে? হ্যাঁ, টুডেজ ডেটটা কোনো অর্ডার অ্যাসাইন করার আগে আমরা 0 ধরে নিচ্ছি। তাহলে টাইম চলে গেল, ওগুলো আস্তে আস্তে মাইনাসে চলে যাবে। হ্যাঁ, একটু শুনেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 7 মাইনাস টুডেজ ডেট হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 3.5, 16 মাইনাস 0 ডিভাইডেড বাই 8, প্রসেসিং টাইম হচ্ছে 8 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 2। এভাবে করে সবগুলা রেশিও বের করা হচ্ছে। যার ক্রিটিক্যাল রেশিও সবচাইতে কম হবে তাকে আমরা আগে অ্যাসাইন করব। তাহলে 3.5 2 1 1.7 3 1.5, সবচেয়ে মিনিমাম কোথায় 1, তাহলে আমরা সি কে আগে অ্যাসাইন করব। তাহলে সি কে যদি অ্যাসাইন করি তাহলে সি করতে কয়দিন লাগবে? সি এর প্রসেসিং টাইম হচ্ছে 4 দিন। সি এর প্রসেসিং টাইম 4 দিন, তাহলে সি করলে আমার 4 দিন লাগবে। 4 দিন পরে টুডেজ ডেট কবে হবে? 4 হবে। তাহলে সি অ্যাসাইন করার পরে আমি যখন ক্যালকুলেট করব তখন টুডেজ ডেট গুলো হবে 4। সি অ্যাসাইন করার পরের ক্ষেত্রে 7 মাইনাস টুডেজ ডেট যেহেতু 4, সি করার জন্য প্রসেসিং টাইম 4, 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। সিমিলার ভাবে বি এর জন্য হবে 16 মাইনাস 4 ডিভাইডেড বাই 8। স্যার শপ টাইম রিমেইনিং আর প্রসেসিং টাইম দুইটা সেম? হ্যাঁ, মানে শপ টাইম রিমেইনিং মানে কত টাইম প্রসেস করতে হবে ওইটাই হচ্ছে প্রসেসিং টাইম। আচ্ছা, সিটা যেহেতু অ্যাসাইন করে ফেলছি, এরপরেরটা হচ্ছে ডি এর জন্য ডিউ ডেট 17 তারিখ, সি যেহেতু করতে 4 দিন লাগতেছে ডিভাইডেড বাই হবে 10। তাহলে সি তো অ্যাসাইন করা শেষ, বাকিগুলোর রেশিও আবার পাওয়া যাবে। বাকি রেশিওগুলোর ভিতর থেকে সবচেয়ে মিনিমাম যেটা আসবে সেটাকে আমরা এরপরে অ্যাসাইন করব। তো সেই ক্যালকুলেশনে দেখা যাবে এফ এর রেশিও সবচেয়ে কম আসবে।
এফ যখন শেষ হবে তাহলে এফ করার জন্য এফ এর প্রসেসিং টাইম কত হবে বলেন? 12। হ্যাঁ সি করার জন্য লাগতো 4 আর এফ এর জন্য লাগবে 12, তাহলে টোটাল দুইটা কাজ করতে লাগবে 16। তাহলে এর পরের ক্রিটিক্যাল রেশিও গুলো হবে 7 minus 16 divided by 2, 16 minus 16 divided by 8। মানে প্রথমে সি করলাম, এরপরে মিনিমাম রেশিওতে এফ আসে তাই এফ করলাম। সি আর এফ এর জন্য টোটাল টাইম লাগবে 16, তাহলে 16 এখন বাদ যাবে, টুডেজ ডেট হয়ে যাবে 16। তাহলে ডি এর ক্ষেত্রে আসবে 17 minus 16 divided by 10। ই এর ক্ষেত্রে আসবে 15 minus 16 divided by 5। সি আর এফ তে অ্যাসাইন করা শেষ। তাহলে এই চারটার ভিতর থেকে যার রেশিও এখন কম আসবে এরপরে অ্যাসাইন করব। ক্যালকুলেশন করে দেখা যায় এ এর রেশিওটা কম আসে। জি শিবলি বলেন। এরপরের যে মেথডটা, এটাকে আমরা বলি ওয়ার্কফোর্স স্কেডিউলিং। এটা মানে হচ্ছে যে কোনো একটা অফিসের জন্য বা কোনো একটা ফ্যাক্টরির জন্য বা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য কোন দিন কতজন মানুষ দরকার হবে। এখানে যে প্রবলেমটা বলা আছে যে কোনো একটা সাপোজ সুপার শপ বা এই ধরনের একটা স্পেসের জন্য ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। সোমবারে মানডেতে রিকোয়ারমেন্ট 4 জন, থার্সডেতে রিকোয়ারমেন্ট 5 জন, ওয়েডনেসডেতে রিকোয়ারমেন্ট হচ্ছে 5 জন, থার্সডেতে 3 জন, ফ্রাইডেতে 5 জন, স্যাটারডে 2 জন, সানডেতে 3 জন, এরকম রিকোয়ারমেন্ট। মানে সব সময় কাজের পরিমাণ সমান থাকে না বলে রিকোয়ারমেন্টও ডিফারেন্ট। আরেকটা বলা আছে যে এই রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট যা তাদেরকে রাখতে হবে, আর এমন ভাবে স্কেডিউলিং করতে হবে যাতে প্রতিজন এমপ্লয়ি, টোটাল 6 জন এমপ্লয়ি আছে, 6 পিপল, 6 জন এমপ্লয়িকে এমন ভাবে রাখতে হবে যাতে মিনিমাম এই রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকে এবং সবাই পাশাপাশি 2 দিন বন্ধ পায়। মানে অনেক অফিসে যাদের বাইং হাউস গুলাতে যেমন 2 দিন করে বন্ধ থাকে, তো এরকম এমন ভাবে এক একজনকে ছুটি দিতে হবে যাতে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করে আবার সবাই পাশাপাশি 2 দিন ছুটি পায়। তো পাশাপাশি 2 দিন ছুটির জন্য আমাদেরকে যেটা করতে হবে যে পাশাপাশি 2 দিনের জন্য কয়জন এমপ্লয়ি দরকার এইটাকে ক্যালকুলেট করতে হবে। দেখেন মানডে আর টুয়েসডে 2 জনের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 5, তো 4 আর 5 9। টুয়েসডে আর ওয়েডনেসডে 2 দিনের রিকোয়ারমেন্ট 5 5 10। ওয়েডনেসডে থার্সডে 2 দিনের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 5 আর 3 8। থার্সডে ফ্রাইডে 2 দিনের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 3 আর 5 8। ফ্রাইডে স্যাটারডেতে হচ্ছে 5 আর 2 7। স্যাটারডে সানডেতে হচ্ছে 2 আর 3 5। তাহলে টোটাল রিকোয়ারমেন্টটা আমরা পাচ্ছি। এই রিকোয়ারমেন্টের মধ্যে সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট যেদিন হবে, তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট কোথায় দেখা যাচ্ছে? স্যাটারডে আর সানডে। তাহলে ওই 2 দিনের যে রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্ট গুলোকে সেম রেখে বাকি দিনের রিকোয়ারমেন্ট গুলোকে এক করে কমাইতে হবে। মানে হচ্ছে দেখেন স্যাটারডে আর সানডে রিকোয়ারমেন্ট হচ্ছে সবচেয়ে কম, তাহলে স্যাটারডে 2 আর 3, স্যাটারডে আর সানডে রিকোয়ারমেন্ট 2 আর 3, এই 2 আর 3 কে সেম রেখে বাকি দিনগুলোতে এক করে কমাইতে হবে। তাহলে কেমন হবে একটু মনে রাখার চেষ্টা করেন। 4টা হয়ে যাবে 3, মানডের 4 হয়ে যাবে 3, টুয়েসডের 5 হয়ে যাবে 4, ওয়েডনেসডের 5 হয়ে যাবে 4, থার্সডের 3 হয়ে যাবে 2, ফ্রাইডের 5 হয়ে যাবে 4, বাকি এই দুইটা সেম থাকবে, 2 3 থেকে যাবে। পরের স্লাইডে দেখেন জাস্ট কমে যাচ্ছে, 4 হয়ে গেছে 3, 5 হয়ে গেছে 4, 5 হয়ে গেছে 4, 3 হয়ে গেছে 2, 5 হয়ে গেছে 4, আর 2 3 সেম থাকতেছে। এখন আগের প্রসেস আবার করতে হবে। স্যার কমানোর সাথে এই একজন করে 2 দিন ছুটির সাথে একজন করে কমানোর সম্পর্কটা কোথায়? কমানো মানে হচ্ছে আমি যেটাকে কমাচ্ছি, মানে যে দুইটাকে কমাচ্ছি না ফিক্সড রাখতেছি, আমি ওই একজনকে স্যাটারডে আর সানডেতে ছুটি দিব বলে আমি ওই দুইটাকে সেম রাখতেছি, বাকিগুলোকে কমাচ্ছি। আচ্ছা
আপনারা একটু নোট রাখতে পারেন। তাহলে প্রথম দিন কি হচ্ছে যে একজনকে আমরা ছুটি দিচ্ছি স্যাটারডে সানডেতে, সেকেন্ড বারও সিমিলার প্রসেস অ্যাপ্লাই করার পরে মিনিমাম কোথায় আসতেছে স্যাটারডে সানডেতে। তাহলে আরেকজন এমপ্লয়িকে ছুটি দিব স্যাটারডে সানডেতে। তাহলে স্যাটারডে সানডে 2 আর 3 সেম রেখে বাকিগুলোকে 1 করে কমাবো। ও আচ্ছা, এই 3 নম্বরে দেখেন 2 3 সেম রেখে বাকিগুলোকে 1 করে কমানো হয়েছে। এখন মিনিমাম আসতেছে 4, ওয়েডনেসডে থার্সডে অথবা থার্সডে ফ্রাইডে, যে কোনো এক পেয়ারকে সেম রেখে, সাপোজ ওয়েডনেসডে থার্সডে থেকে যদি সেম রাখি, এই যে 3 আর 1, পরেরটাতে 3 আর 1 সেম রেখে বাকিগুলোকে 1 করে কমানো হচ্ছে। এরপরে মিনিমাম হচ্ছে 3 3 করে, তাহলে থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে। তো এভাবে দেখেন লাস্ট রেজাল্ট যেটা আসবে, প্রথম এমপ্লয়িকে স্যাটারডে সানডেতে ছুটি দিচ্ছি, সেকেন্ডও আসছিল তাই স্যাটারডে সানডেতে ছুটি দিচ্ছি, থার্ড এমপ্লয়িকে ওয়েডনেসডে থার্সডেতে ছুটি দিচ্ছি, ফোর্থ এমপ্লয়ের জন্য মিনিমাম আসছিল মানডে টুয়েসডে, ফিফথ এমপ্লয়ের জন্য মিনিমাম আসছিল থার্সডে ফ্রাইডে, এরপরের সিক্সথ এমপ্লয়ের জন্য আবার আসছিল স্যাটারডে সানডে। তাহলে দেখেন মানডেতে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 4 জন, কিন্তু প্রেজেন্ট আছে হচ্ছে 1 2 3 4 5 জন প্রেজেন্ট আছে। টুয়েসডেতে রিকোয়ারমেন্ট ছিল 5 জন, 6 জনের মধ্যে একজনের অফ, 5 জন প্রেজেন্ট আছে। ওয়েডনেসডেতে 5 জন রিকোয়ারমেন্ট, একজন অফ, তাহলে 5 জন প্রেজেন্ট আছে। থার্সডেতে রিকোয়ারমেন্ট 3 জন, 2 জনকে ছুটি দেওয়া হয়েছে, অফ দেওয়া হয়েছে, বাকি 4 জন প্রেজেন্ট আছে। তার মানে এভাবে স্কেজুলিং করার মাধ্যমে দেখেন সবারই পাশাপাশি 2 3 ছুটি হচ্ছে, আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট এমপ্লয়ি দরকার সেটাও ফুলফিল হচ্ছে। এভাবে করে সবাইকে স্যাটিসফাই করা যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তো এভাবে অ্যালোকেট করলাম, তাহলে কাকে 6 দিনের মধ্যে, মানে 6 জনের মধ্যে কাকে কিভাবে ছুটি দিব? হ্যাঁ কাকে বুধবার বৃহস্পতিবার ছুটি দিব, কাকে শনিবার রবিবার ছুটি দিব? এটা হচ্ছে যে সিনিয়র তাকে আমরা চুজ করতে দিব যে আপনি কোন দিন ছুটি নিতে প্রিফার করেন, যে ওয়েডনেসডে থার্সডে নেবেন নাকি স্যাটারডে সানডে নেবেন। তো সে আগে সিলেক্ট করবে, এরপরে যে সিনিয়র এভাবে সিলেক্ট করা হবে, তাহলে সবগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল থাকবে এবং সবাই সমানভাবে ছুটি পাবে। আমাদের ক্লাসের লাস্ট টপিক যেটাকে লাইন ব্যালেন্সিং বলা হয়। লাইন ব্যালেন্সিং এর জন্য এখানে একটা এক্সাম্পল বলা আছে, সুইং, যেমন আপনারা বলতেছিলেন যে কিছু কিছু প্রসেস আছে যে একটা প্রসেস না করে আরেকটা করা যায় না, আবার কিছু আছে যে আগেরটা না করেও পরেরটা করা যায়। তো এই ধরনের একটা প্রসেস আমি একটু করার চেষ্টা করছি, যে সুইং ফ্লোরের ভিতরে কলার স্টিচ করার আগে কলার টার্ন এন্ড আয়রন করেই তারপর স্টিচ করতে হবে। কলার টার্ন করা ছাড়া বা আয়রন করা ছাড়া স্টিচ করা যাবে না, বা কাফ আয়রন না করে কাফকে স্টিচ করা যাবে না। এভাবে জাস্ট সিকোয়েন্স করা হয়েছে। দেখেন এ থেকে আই পর্যন্ত 9টা অপারেশন আছে। 9টা অপারেশনের জন্য রিকোয়ার্ড টাইম গুলো বলা আছে। এ অপারেশনের জন্য রিকোয়ার্ড টাইম 40 সেকেন্ড, বি করার জন্য লাগে 30 সেকেন্ড, সি করার জন্য লাগে 50 সেকেন্ড। টাইম গুলো দেওয়া আছে। আর একটা হচ্ছে প্রিডিসেসর দেওয়া আছে। প্রিডিসেসর মানে হচ্ছে কোন কাজটা করার আগে কোন কাজটা করা যাবে না, বা কোন কাজটা করতেই হবে। এ এর কোনো প্রিডিসেসর নাই, মানে এ যে কোনো সময় স্টার্ট করা যাবে। বি এর প্রিডিসেসর এ, সি এর প্রিডিসেসর এ, তার মানে হচ্ছে সি করতে হলে এ করতে হবে। বি আর সি করার আগে অবশ্যই এ শেষ করতে হবে। একইভাবে ডি আর ই এর প্রিডিসেসর হচ্ছে বি, তার মানে ডি ই করার আগে বি শেষ করতে হবে। বি শেষ করলে ডি ই এই দুইটা করা যাবে। এফ এর প্রিডিসেসর হচ্ছে সি, জি এর সি, তাহলে সি করার পরে এফ জি দুইটা করা যাবে, সি না করে এফ জি করা যাবে না। সিমিলার ভাবে এইচ করার আগে ডি দুইটা করলে এইচ করা যাবে, আই করার আগে এফ জি দুইটা করতে হবে। এখান থেকে আমরা যেটা নেটওয়ার্ক ডায়াগ্রাম বা ট্রি ডায়াগ্রাম ড্র করি, দেখেন এ এর আগে কিছু নাই, বি আর সি করার আগে এ করতে হবে, মানে এ করা শেষ করলে ডান দিক থেকে বামে দেখেন তাহলে সহজ হবে বোঝার জন্য। এ যদি শেষ করি, এ করার পরে বি করা যাবে, এ করার পরে সি করা যাবে, তাহলে এ করার পরে বি আর সি যেহেতু করা যাবে, এ থেকে বি আর সি আমরা বের করলাম। ডান দিক থেকে আবার দেখি বি শেষ করার পরে ডি করা যাবে, ই করা যাবে, তাহলে বি থেকে ডি আর ই বের করতেছি। সি করার পরে এফ আর জি করা যাবে, সি থেকে এফ বের করলাম, সি থেকে জি বের করলাম। ডি ই দুইটা করার পরে এইচ করা যাবে, তাহলে ডি ই দুইটা শেষ করেই এইচ করা যাবে। সিমিলার ভাবে এফ জি দুইটা শেষ করে আই করা যাবে, এফ জি দুইটা শেষ করে আই করা যাবে। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামকে বলা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম বলে বা ট্রি ডায়াগ্রাম বলে। আরেকটা ইনফরমেশন বলা আছে যে এই অর্ডারের আউটপুট রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতি উইকে 2400 করে ডেলিভারি দিতে হবে,
আর ওইটা যে লাইনে চলে এই লাইনটা সপ্তাহে 5 দিন চলবে 8 ঘন্টা করে, মানে এক শিফটে 8 ঘন্টা করে চলবে। এখন আমরা কিভাবে কোন মেশিন কিভাবে দিব? এইটা যেটা হলো স্যার, এটা জাস্ট প্রসেসের সিকোয়েন্সটা হলো যে কোন মেশিনের পরে কোন মেশিন সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে কিভাবে ব্যালেন্স এখনো হয়নি। মানে হচ্ছে দেখেন আমার 5 দিন 8 ঘন্টা করে, তার মানে কি 40 ঘন্টা, 40 ঘন্টায় যদি 2400 পিস ডেলিভারি দিতে হয়, তাহলে আমাকে কিভাবে মেশিন গুলাকে কোন কোন অপারেটরকে কোন কাজটা দিতে হবে, বা কিভাবে আমি অ্যাসাইন করব, বা কয়টা মেশিন এইখানে আমি লাগাবো। দেখেন প্রথমটা হচ্ছে সাইকেল টাইম। সাইকেল টাইম জানার জন্য, সাইকেল টাইম হচ্ছে টোটাল অ্যাভেলেবল টাইম ডিভাইডেড বাই হচ্ছে রিকোয়ার্ড ইউনিট। সাইকেল টাইমটা হচ্ছে টোটাল অ্যাভেলেবল টাইম ডিভাইডেড বাই রিকোয়ার্ড ইউনিট। অ্যাভেলেবল টাইম হচ্ছে 5 দিন 8 ঘন্টা করে, প্রতিদিন হচ্ছে 8 ঘন্টাকে 60 দ্বারা মিনিটে পাওয়া যাবে, মিনিটকে 60 দ্বারা মাল্টিপ্লাই করলে সেকেন্ড পাওয়া যাবে। সাইকেল টাইমটা কি স্যার আর নাকি সি? সি না, সাইকেল টাইমটা হচ্ছে সি। হ্যাঁ, সি হচ্ছে টোটাল অ্যাভেলেবল টাইম ডিভাইডেড বাই হচ্ছে আউটপুট রেট। এটাকেই বলা যায় এই যে 1/r। তার মানে আর এর জন্য দেখেন উপরে হচ্ছে 2400 মানে ইউনিট ডিভাইডেড বাই টাইম, তাহলে 1/r মানে সাইকেল টাইম কি হবে? অ্যাভেলেবল টাইম ডিভাইডেড বাই হচ্ছে ইউনিট। আচ্ছা, তাহলে কত টাইমের ভিতরে কত পিস করতে হবে, তার মানে পার ইউনিটের টাইমটা পাওয়া যাবে, এটাকেই বলা হচ্ছে সাইকেল টাইম। 1 মিনিট পার ইউনিট মানে 60 সেকেন্ড পার ইউনিট। প্রতি যে 2400 ইউনিট যদি সপ্তাহে ডেলিভারি দিতে হয়, সেক্ষেত্রে আমাকে প্রত্যেক ইউনিট 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এটাকেই বলা হচ্ছে সাইকেল টাইমের পরিবর্তে এটাকে ট্যাক টাইম বললে ভালো হয়। ট্যাক টাইম আর সাইকেল টাইমের ভিতরে একটা ডিফারেন্স আছে। সাইকেল টাইমটা হচ্ছে ওয়ার্কাররা যদি নিজের স্পিডে কাজ করে তাহলে ডেলিভারি মিট করতেও পারে নাও করতে পারে। ওয়ার্কাররা নিজেদের স্পিডে যদি কাজ করে তাহলে প্রত্যেক ইউনিটের প্রোডাকশন যে টাইম স্টার্ট টু এন্ড, এটাকে বলা হয় সাইকেল টাইম। আর দিয়ে স্যার কি বোঝানো হচ্ছে? আর ট্যাক টাইমটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট এটা সাইকেল টাইম না হয়ে এটাকে ট্যাক টাইম বলা যেতে পারে। ট্যাক টাইম মানে হচ্ছে যে ডেলিভারি ফুলফিল করার জন্য আমরা পার ইউনিটের জন্য অ্যাভেলেবল কত টাইম পাবো, ওই টাইমের মধ্যে যদি আমি প্রোডাকশন শেষ করি তাহলেই হচ্ছে আমি ডেলিভারি করা যাবে। আর দিয়ে স্যার কি বোঝানো হচ্ছে? 2400 ইউনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 2400 ইউনিট কমপ্লিট করতে হবে টোটাল 5 দিন 8 ঘন্টা, তার মানে টোটাল কত আওয়ার টাইম পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ সেটাই। তার মানে ভাগ করলে বের হচ্ছে 60 ইউনিট পার আওয়ার বের করতে হবে। পার আওয়ারে কত ইউনিট কাজ হচ্ছে সেটা বোঝানো আর হচ্ছে। এর স্যার এলাবোরেশনটা কি হবে? আউটপুট পার আওয়ার। আরটা হচ্ছে আউটপুট পার আওয়ার, আর সাইকেল টাইমটা হচ্ছে মানে অ্যাভেলেবল টাইম ডিভাইডেড বাই হচ্ছে আউটপুট। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে প্রত্যেক ইউনিটকে যদি 1 মিনিট বা 60 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হয়, টোটাল যে রিকোয়ার্ড টাইমগুলো ছিল এ এর জন্য 40, বি এর জন্য 30, টোটাল যদি অ্যাড করা হয় সেটা হচ্ছে 244 সেকেন্ড। এটাকে বলা হচ্ছে সামেশন অফ ফ্লো টাইম। আর সাইকেল টাইম ছিল 1 মিনিট বা 60 সেকেন্ড, তাহলে 244 সেকেন্ডের কাজ আমার 60 সেকেন্ডে শেষ করতে হবে। তাহলে কি করতে হবে? মেশিন মানুষের বাড়াতে হবে সংখ্যা বা মেশিনের সংখ্যা বাড়ায় দিতে হবে। তাহলে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 4.067। 4 এর চেয়ে বেশি হইলেই পাস নিতে হচ্ছে, কারণ যদি আমরা 4টা নিতাম সেক্ষেত্রে আমার 244 শেষ হবে না, মানে পরের মেশিনে যে এফেক্ট করবে এটা। হ্যাঁ সেক্ষেত্রে আমি ডেলিভারি দিতে পারবো না। এই কারণে সবসময় আপার রাউন্ড আপ করে আমার 5 মেশিন বা 5টা স্টেশন লাগবে। তেমন স্যার এফিসিয়েন্সি কিছুটা লস হচ্ছে। জি জি, সেক্ষেত্রে এফিসিয়েন্সি কিছুটা লস হচ্ছে, যে আমার মেশিন লস হবে, 4 এর একটু বেশি লাগতেছে, আমি 5 নিচ্ছি এখানে। হ্যাঁ দেখেন আইডিয়াল টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেক মেশিনে তো আমার সাইকেল টাইম 60 সেকেন্ড করে আছে, তাহলে আইডিয়াল টাইম হচ্ছে 5 মেশিনের জন্য টোটাল 5 × 60 300 সেকেন্ড পাচ্ছি। এখান থেকে ইউজ হবে মাত্র 244 সেকেন্ড, তাহলে 56 সেকেন্ড আইডিয়াল থেকে যাবে। সিমিলার ভাবে এফিসিয়েন্সি হচ্ছে টোটাল অ্যাভেলেবল টাইম 300 সেকেন্ড, 300 সেকেন্ডের মধ্যে কাজ হবে 244 সেকেন্ড, তাহলে 81% এফিসিয়েন্সি পাওয়া যাবে। এখন তাহলে অ্যাসাইনমেন্টটা কিভাবে করব? প্রথমে এ ছিল, প্রথমে এ অ্যাসাইন করব, এ এর পরে বি আর সি দুইটাকে অ্যাসাইন করা যায়। আগে অ্যাসাইন করতে হবে সি কে, এরপরে অ্যাসাইন করতে হবে বি কে। এভাবে করে আমরা অ্যাসাইন করতেছি, এমন ভাবে অ্যাসাইন করব যাতে প্রত্যেক স্টেশন
কোন স্টেশনে 60 সেকেন্ডের বেশি না হয়। তাহলে দেখেন এ স্টেশনে প্রথম স্টেশন 1 এ এ কে অ্যাসাইন করা হচ্ছে 40 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড আইডল থাকতেছে। সি স্টেশনে অ্যাসাইন করা হচ্ছে সি কে, 2 নাম্বার স্টেশনে সি কে অ্যাসাইন করা হচ্ছে 50 সেকেন্ড লাগবে এর সি করার জন্য প্রয়োজনীয় টাইম, তাহলে 10 সেকেন্ড আইডল থাকতেছে। স্টেশন 3 তে বি আর এফ যদি করা হয়, বি করার জন্য রিকোয়ার্ড টাইম হচ্ছে 30, এফ করার জন্য 25, 30 আর 25 55, আইডল টাইম 5 সেকেন্ড। স্টেশন 4 এ ডি আর জি যদি করা হয় 40 আর 15 55, তাহলে আইডল টাইম হচ্ছে 5 সেকেন্ড। স্টেশন 5 এ যদি ই এইচ আই করা হয় 6 আর 20 26 আর 18, তাহলে আইডল টাইম 34, তাহলে 34 44, 60 থেকে 44 বাদ দিলে 16 সেকেন্ড। নিচের আইডল টাইম গুলো যদি অ্যাড করা হয় 20 আর 30, 20 আর 10 30, 30 আর 5 35, 35 আর 5 40, 40 আর 16 56। 56 সেকেন্ড। আমরা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছিলাম আইডল টাইম হচ্ছে 56 সেকেন্ড, এখানেও দেখা যাচ্ছে 56 সেকেন্ড। আবার ফ্লো টাইমের ক্ষেত্রে এই যে প্রত্যেক স্টেশনের কত সেকেন্ড করে লাগবে অ্যাড করলে পাওয়া যাচ্ছে 244, তাহলে টোটাল ফ্লো টাইমটা পাওয়া যাচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল আগের শীটে, জি জি এর আগে পেজটাতে